সো হে এভরিওয়ান, ইলেকট্রোস্ট্যাটিক্স এর লেকচার ওয়ানে স্বাগত। তো ওয়েলকাম সবাইকে। তো আজকে আমরা পড়বো ইলেকট্রোস্ট্যাটিক্স। দেখো, আমাদের ফিজিক্স এর ফার্স্ট ইউনিট হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স। আমি বলে দিচ্ছি একটুখানি নিয়ে, তার আগে বলে দিচ্ছি একটুখানি হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করে নিও, কারণ এই লেকচারের শেষে তোমাদের আসবে প্র্যাকটিস শিট। ঠিক আছে, লেকচারের শেষে তোমাদের আসবে প্র্যাকটিস শিট, সেইটা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেই আসবে। তো হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করে নিও কিউআর কোডটা স্ক্যান করে, বা কমেন্ট বক্সে দেখবে লিঙ্ক দেওয়া থাকবে, ফার্স্ট কমেন্টে, পিন কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন করে নিও। তো দেখো, আমি লেকচারটা শুরু করার আগে কিছু কথা বলে দিই। তো ইলেকট্রোস্ট্যাটিক্স, বা এটাকে আমরা বলি স্থির তড়িৎ, ঠিক আছে। দেখো, এই ইউনিট থেকে পুরো আমাদের তিনখানা চ্যাপ্টারে ভাগ করা আছে। এটা অ্যাকচুয়ালি আমাদের বইতে একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, আর দ্বিতীয়টা হচ্ছে গিয়ে ইলেকট্রিক পোটেনশিয়াল, আর থার্ড হচ্ছে গিয়ে ক্যাপাসিটেন্স। কিন্তু আমাদের পড়ার সুবিধার মানে তাড়াতাড়ি যাতে হয় জিনিসগুলো, আর জিনিসগুলো মানে কনফিউশন না তৈরি হয়, একটুখানি সিকোয়েন্সটা একটুখানি চেঞ্জ করা হয়েছে। মানে ইলেকট্রিক ফিল্ড ধরে নাও, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে প্রথমে কুলম্ব ফোর্স আছে। আজকের আজকের ভিডিওতে আমাদের মানে আজকের চ্যাপ্টারে মানে আজকের লেকচারে আমাদের কুলম্ব ফোর্স নিয়ে আলোচনা করা হবে, কুলম্ব সূত্র, তারপরে আরো সুপারপজিশন প্রিন্সিপাল वगैरह নিয়ে আলোচনা করা হবে। তো দেখো, ইলেকট্রিক ফিল্ডে প্রথমে আছে ফোর্স, তারপরে আছে ইলেকট্রিক ফিল্ড, তারপরে আমাদের আছে ডাইপোল। এরকম এরকম ভাবে চ্যাপ্টারটা বেশ সাজানো। তারপরে আছে গস ল, ঠিক আছে, গস ল। তারপরে কিন্তু আমরা এখানে ফোর্স পড়ার পরে ইলেকট্রিক ফিল্ড পড়বো, তারপরে আমরা একবারে পড়বো ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি আর ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল। কারণ এই দুটো, এই তিনটে যদি আমি একসাথে পড়াই তাহলে তোমাদের একসাথে অনেকটা টপিক কভার হয়ে যাবে, আর কোনো কনফিউশন ক্রিয়েট হবে না। কারণ ইলেকট্রিক পোটেনশিয়াল আর ইলেকট্রিক ফিল্ডের মধ্যে বহুত কনফিউশন ক্রিয়েট হয়। সেই কনফিউশনটা যাতে না ক্রিয়েট হয়, তাই জন্যই আমরা এরকম এরকম সিকোয়েন্সে পড়বো। তো তোমাদের ইচ অ্যান্ড এভরিথিং সব টপিক কভার করা হবে, এন্ড সমস্ত রকমের কোশ্চেনও করানো হবে, প্র্যাকটিস শিটেও থাকবে, প্র্যাকটিস শিটের সলিউশনও আলাদা আমি যদি তোমরা কমেন্ট করো তো ভিডিও করে দিয়ে দেবো, বা ওখানে সলিউশন টেক্সট ফরম্যাটেও তোমরা পেয়ে যাবে। সো ইলেকট্রোস্ট্যাটিক্স এবার শুরু করা যাক। তো ইলেকট্রোস্ট্যাটিক্স মানে কি? ইলেকট্রোস্ট্যাটিক্স মানে হচ্ছে চার্জেস অ্যাট রেস্ট। চার্জেস মানে কি? আধান। এবং অ্যাট রেস্ট মানে কি? স্থির তড়িৎ, মানে আধান চলছে না, ঠিক আছে, আধান স্থির। তো আমরা প্রথমে আধান সম্পর্কে একটুখানি পড়বো। তো আধান কি? আধান হলো গিয়ে প্রোটন বা ইলেকট্রন, মানে পরমাণুর যে গঠনকারী কণা, যেগুলো দিয়ে পরমাণু গঠিত হয়। আমরা জানি প্রোটন ও ইলেকট্রন দিয়ে পরমাণু গঠিত হয়। নিউট্রন তো থাকে, বাট নিউট্রনের কোনো চার্জ থাকে না, এটা আমরা জানি, নিস্তড়িত হয়। এমন একটি মৌলিক সহজাত বৈশিষ্ট্য আধান। কি অ্যাকচুয়ালি আধান হচ্ছে একটা বৈশিষ্ট্য যা প্রোটন আর যে ইলেকট্রন আছে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল সৃষ্টি করে। এবার আধান কি? আধান হচ্ছে পরমাণুর যে গঠনকারী কণা, প্রোটন বা ইলেকট্রনের একটা বৈশিষ্ট্য যা তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল সৃষ্টি করে, ঠিক আছে। এবার আধান দুই প্রকারের হয় প্রধানত, ধনাত্মক আধান বা আর ঋণাত্মক আধান, ঠিক আছে। আর আধানের একটা ধর্ম আছে হচ্ছে গিয়ে যেটা বেসিক, একদম সমধর্মী আধান, মানে লাইক চার্জেস দ্বারা, ধরো প্লাস প্লাস, মাইনাস মাইনাস, এরকম চার্জ যারা আছে তারা নিজেদেরকে কি করে? বিকর্ষণ করে বা রিপেল করে, ঠিক আছে। আর বিপরীত ধর্মী আধান মানে প্লাস মাইনাস, এরা কি অ্যাট্রাকশন ফোর্স দেখায় বা আকর্ষণ করে, ঠিক আছে। তো দেখো, আরেকটা জিনিস বলে দিচ্ছি যে আধান হচ্ছে গিয়ে মানে আধান ঠিক ওরম ভাবে এটা প্লাস এটা মাইনাস এরকম ভাবে তৈরি হয়নি। আধান তৈরি হয় হচ্ছে গিয়ে মাইনাস কেন তৈরি হয়? একটা পরমাণু কি থাকে? পরমাণুর চার্জ থাকে 0, ঠিক আছে। কিন্তু ওটা থেকে যখন আমি একটা ইলেকট্রন বের করে নেবো, মানে কি জিরো মানে কি? জিরো মানে অ্যাকচুয়ালি জিরো থাকে না। ধরো পাঁচখানা প্লাস চার্জ আছে, পাঁচখানা মাইনাস চার্জ আছে, তো টোটাল সামটা জিরো, ঠিক আছে। চার্জ যেহেতু একটা স্কেলার কোয়ান্টিটি বা স্কেলার রাশি, তো টোটাল যে প্লাস 5 মাইনাস 5 মিলে তো জিরোই হয়ে গেল। তো এবার যদি একটা ইলেকট্রন আমি বের করে নিই, তাহলে একটা মাইনাস চার্জ কমে যাবে, -4 হয়ে যাবে। তো এখানে নেট চার্জ কি আসবে? +1, +5 আর -4 কে যোগ করে +1 আসবে, ঠিক আছে। কিন্তু সেইখানে যদি আমি
আর দ্বিতীয় কেস দেখাচ্ছি যে আমি এখানে একটা আধান বের না করে নিয়ে আমি এখানে ধরো এরও Q0, নেট চার্জ 0, এবার আমি একটা ইলেকট্রন এখানে ঢুকাচ্ছি, ঠিক আছে। তো প্রোটন যেহেতু নিউক্লিয়াসের মধ্যে থাকে, প্রোটন তো বেরোতে বা ঢুকতে পারবে না, তো ইলেকট্রনের আদান প্রদানের জন্য চার্জ তৈরি হয় একটা পদার্থে, এটাই আমি তোমাদের বোঝাতে চাইছি। তো এখানে যদি একটা আমি মাইনাস চার্জ ঢুকিয়ে দিই, তার মানে ইলেকট্রন একটা প্রোটনের থেকে বেশি হয়ে গেল, তার মানে এটা তার চার্জ কি হলো -1 বা -1 এরকম বলতে পারো তোমরা। তো আধানের আধানের বৈশিষ্ট্য দেখি কটা, তো তার আগে একটুখানি দেখি আধানের একক কি। দেখো, আধানের এসআই একক হচ্ছে গিয়ে কুলম, আমরা সবাই জানি সি দ্বারা প্রকাশ করা হয়। সিজিএস একক স্ট্যাট কুলম, আর এই যে এই সম্পর্ক 1 কুলম ইকুয়ালস টু 3 × 10⁻⁹ এসইউ বা সিজিএস একক স্ট্যাট কুলম। আধানের ছোট একক সমূহ, 1 কুলম আধান অনেক বড় হয় রিয়েল লাইফে, ঠিক আছে। তো তোমাদের আধানের ছোট একক সমূহ এগুলোর সাথে ডিল করতে হবে। মিলি কুলম দিয়ে কোশ্চেন দিতে পারে, মাইক্রো কুলম এইটা দিয়ে ম্যাক্সিমাম কোশ্চেন দেয়, ঠিক আছে। মাইক্রো কুলম দিয়ে ম্যাক্সিমাম কোশ্চেন আসবে তোমাদের কুলমস লয়ে। এই কনভার্সন গুলো তোমরা একটুখানি মনে রেখো। পিকো কুলম মানে 10⁻12, ন্যানো কুলম মানে 10⁻9, মাইক্রো কুলম মানে 10⁻6, আর মিলি কুলম মানে 10⁻3। তো দেখো, এবার আমরা আসছি আধানের বৈশিষ্ট্য। দেখো, আধানের বৈশিষ্ট্য, আধান বা চার্জ তো কি আমরা জানলাম, ঠিক আছে। এবার আধানের বৈশিষ্ট্য সম্পর্কে দেখি। প্রথম হচ্ছে গিয়ে এটি একটি স্কেলার রাশি, তার মানে কি 20 কুলম আর 30 কুলম মিলে আমরা 50 কুলম বানাতে পারবো। এখানে ডাইরেকশনের কোনো ব্যাপার নেই, ঠিক আছে, এখানে ডাইরেকশনের কোনো ব্যাপার নেই, ঠিক আছে। মানে একটা কক্ষপথে একটা ইলেকট্রন আসবে, কোন দিক দিয়ে আসবে সেটা কোনো ম্যাটার করছে না, আসছে যে এটাই ম্যাটার করছে, আসছে বা বেরোচ্ছে, তার কোন বেরিয়ে কোন দিকে যাচ্ছে সেটা তাদের ব্যাপার না। তো মোটমাট কথা এইটুকু মনে রাখা যে আধান হচ্ছে একটা স্কেলার রাশি, একদম সহজেই যোগ বিয়োগ করা যায়, ঠিক আছে, প্লাস মাইনাস করা যায়। নর্মাল আমাদের যেমন যোগ বিয়োগ করি 20 + 30 = 50, সেরকমই আধানকেও যোগ বিয়োগ করা যাচ্ছে। এবার আধানের নিত্যতা সূত্র, ঠিক আছে, আধান সংরক্ষিত থাকে, অর্থাৎ আধানকে নতুন করে তৈরি বা ধ্বংস করা যায় না, ঠিক আছে। এটি কেবল এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হতে পারে। এই লাইন থেকে অনেকে বুঝতে পারোনি, হয়তো নিচের লাইনে আসছি, ঠিক আছে। বিচ্ছিন্ন ব্যবস্থার ক্ষেত্রে ইন অ্যান আইসোলেটেড সিস্টেম, আইসোলেটেড সিস্টেম বা বিচ্ছিন্ন ব্যবস্থা কি, যার মধ্যে বাইরে থেকে কোনো এনার্জি বা মাস, মাস মানে ভর, ট্রান্সফার হবে না, আসতে পারবে না, আর ভিতর থেকেও বেরোতে পারবে না, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আইসোলেটেড সিস্টেম। যেমন পৃথিবী, পৃথিবী একটা আইসোলেটেড সিস্টেম বা বিচ্ছিন্ন ব্যবস্থা। একটি বিচ্ছিন্ন ব্যবস্থার ভিতরে যে কোনো ধরনের পরিবর্তন বা তড়িৎ প্রক্রিয়া ঘটলেও সেই ব্যবস্থার মোট আধানের কোনো পরিবর্তন হয় না। মোট আধান মানে কি, যে টোটাল যে প্লাস চার্জ আর টোটাল যে মাইনাস চার্জ, তার যে যোগফল সেটা সবসময় কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকে, ঠিক আছে। এখানে লেখা রয়েছে ধ্রুবক আধান। বিচ্ছিন্ন ব্যবস্থার ভেতরে থাকা সমস্ত ধনাত্মক এবং ঋণাত্মক আধানের মোট বীজগাণিতীয় সমষ্টি সবসময় ধ্রুবক বা অপরিবর্তিত থাকে, ঠিক আছে। মানে প্লাস চার্জ বা মাইনাস চার্জ সবসময়, একটা বিচ্ছিন্ন ব্যবস্থার চার্জ আছে ধরো +5, ঠিক আছে, ওটা এরকম ভাবেও হতে পারে +10 -5 এরকম ভাবেও হতে পারে, বা +20 -15 এরকম ভাবেও হতে পারে। চার্জ প্লাস চার্জ বেশি থাকুক চাই অনেক, মাইনাস চার্জ বেশি থাকুক কি কম থাকুক, সেইটা ম্যাটার করছে না। টোটাল চার্জের যে সাম বা যোগফল সেইটা আমার কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকছে, প্লাস আর মাইনাস চার্জের যে যোগফল, এটাই আমার বলছে আধানের নিত্যতা সূত্র বা চার্জ ইজ কনজার্ভ, চার্জ সবসময় কনজার্ভ থাকে। তো এবার আসছি আধানের কোয়ান্টায়ন বা কোয়ান্টাইজেশন অফ চার্জ। তো প্রকৃতিতে যে কোনো বস্তুর মোট আধানের পরিমাণ সব সময় একটি মৌলিক আধানের সরল গুণিতক বা পূর্ণ সংখ্যার গুণিতক হয়, ঠিক আছে। মানে মৌলিক আধান মানে কি, এর ভ্যালু কত, 1.6 × 10⁻−19 কুলম। এর ইন্টিজার মাল্টিপল সবসময় একটা বস্তুর চার্জ হবে। ধরো এখানে একটা এক্স বস্তু রাখা আছে, এর চার্জ যদি বলি আমি 5.5 তাহলে কি এটা মেনে নিতে পারবে বা এটা সম্ভব হবে? অবশ্যই এটা সম্ভব হবে না, কারণ এখানে কি বলা আছে, এর যে চার্জ হবে সেটা সবসময় একটা ইন্টিজার মাল্টিপল হবে। ইন্টিজার মানে কি, পূর্ণ সংখ্যা, ঠিক আছে। এই যে কোনো পূর্ণ সংখ্যা যেমন 1 2 3 এর মাল্টিপল হবে। যদি আমি বলি ওয়াই একটা বস্তু আছে, মানে একটা পরমাণু আছে যার আধান হচ্ছে গিয়ে 3e,
তাহলে এটা সম্ভব, অবশ্যই এটা সম্ভব। ঠিক আছে, তো এখান দিয়ে তোমাদের কি, এখান দিয়ে তোমাদের মেন প্রশ্নটা মানে সূত্রটা হচ্ছে কি কিউ ইকুয়ালস টু এন। এই সূত্রটা তোমাদের একটুখানি মনে রাখতে হবে, আর এটা ক্লাস 10-এ সবাই পড়ে, এটা কোনো ব্যাপার নয়। তো এখানে আমাদের পপ কুইজ প্র্যাকটিস বুক আছে, তো প্র্যাকটিস এখানে কটা কোশ্চেন রয়েছে, এখানে আমি কটা কোশ্চেন করিয়ে দিচ্ছি তোমাদের। ঠিক আছে, দুটো কোশ্চেন করাবো, তিনটে কোশ্চেন হোমওয়ার্ক দেবো। সেই হোমওয়ার্ক গুলো তোমাদের নিজেদের করতে হবে, কারণ দেখো শুধু লেকচার দেখে তোমাদের কাজ হবে না। ঠিক আছে, লেকচার হচ্ছে ধরে নাও 40%, ঠিক আছে, আর বাকি 40% হচ্ছে কি আমাদের কোয়েশ্চেন প্র্যাকটিস, বা হোমওয়ার্ক যেটা দেওয়া হয়, ওইটুকখানি করলে আই থিঙ্ক এনাফ তোমাদের বোর্ডস এর জন্য। আর লেকচার বোর্ডস এর জন্য 40%, কিন্তু কোনো কম্পিটিটিভ এর জন্য 40% তো নয়। ঠিক আছে, যাই হোক, তো আর বাকি 20% কি, বাকি 20% হচ্ছে কি রিভিশন। তো রিভিশনের জন্য শর্ট নোটস দেখি প্রোভাইড করে দেওয়া হবে আশা করা যায়। তো চলো বেশি লেট না করে আমরা এই কোশ্চেন গুলো করে ফেলি। এটা মুছে দিচ্ছি, কোনো দরকার নেই এখানে। প্রথম কোশ্চেন কি ছিল, প্রথম কোশ্চেনটা আমি করব। ঠিক আছে, 1 কুলম্ব আধানে কতগুলি ইলেকট্রন থাকে? তো আমরা জানি কি কিউ ইকুয়ালস টু এন প্লাস মাইনাস এনি। প্লাস মাইনাস কেন দেওয়া হয়? প্লাস ই হচ্ছে কি আমাদের প্রোটনের চার্জ, আর মাইনাস ই হচ্ছে কি আমাদের ইলেকট্রনের চার্জ। ঠিক আছে, তাই জন্য এর প্লাস মাইনাসের কোনো ভ্যালু নেই, খালি তোমরা তোমরা মডিউলাস বা এটার মানটা বের করে দেবে, তাহলেই হবে আশা করা যায়। প্লাস মাইনাস যদি কোনো অপশনে থাকে, যদি ইলেকট্রনের চার্জ বলে তাহলে মাইনাস, প্রোটনের চার্জ বললে প্লাস। ই এর ভ্যালু আমরা জানি কত, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। তো বলেছে কিউ এর ভ্যালু দিয়ে দিয়েছে 1 কুলম্ব আধানে কতগুলো নাম্বার অফ ইলেকট্রন আছে। ঠিক আছে, ইলেকট্রনের চার্জ আমি এখানে বসাবো, একটা ইলেকট্রনের যতগুলো চার্জ সেটা 1 কুলম্ব আধানে। তার মানে কিউ ইকুয়ালস টু এন থেকে আমি কি পাচ্ছি, এন ইকুয়ালস টু কিউ বাই ই। ঠিক আছে, আমি তোমাকে এটা এখানে এন এর ভ্যালু, কিউ এর ভ্যালু বসাবো 1 কুলম্ব বাই 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। তো কুলম্ব কুলম্ব তো কেটে যাবে, সংখ্যা চলে আসবে নর্মাল, আরে यार নর্মাল সংখ্যা চলে আসবে, যেটা হবে 6.25 ইন্টু 10⁻18। এতগুলো ইলেকট্রন থাকবে 1 কুলম্ব আধানে। এটা তোমরা চাইলে মনেও রাখতে পারো, কারণ এখান থেকে ডাইরেক্ট কোশ্চেনে চলে আসতে পারে। দেখো আমাদের 35 কোশ্চেন করতে হবে, 70 মিনিটসও টাইম নেই, বলতে গেলে 70 মিনিটস 75 মিনিটস টাইম আছে। তো একটা কোশ্চেনের জন্য 2 মিনিটও টাইম পাওয়া যাচ্ছে না অ্যাকচুয়ালি, যদি বলি আমরা। ঠিক আছে, তো ফার্স্ট কোশ্চেনটা কমপ্লিট হয়ে গেল, ফার্স্ট কোশ্চেন হয়ে গেল। তো এবার আমরা আসছি কি সেকেন্ড কোশ্চেন। এবার ফার্স্ট কোশ্চেনটা একটুখানি বোঝাই আমি কি বলতে চাইছি, আমি কেন আনলাম। ধরো একটা বাক্সে 10 কেজির আপেল আছে। ঠিক আছে, 10 কেজি আপেল রাখা আছে। এবার একটা আপেলের ওয়েট কত, 2 কেজি, না 2 কেজি 10 গ্রাম, এরকম ভাবে হবে না। 10 কেজি তরমুজ রাখা আছে। ঠিক আছে, 10 কেজি কি রাখা আছে, তরমুজ, ওয়াটারমেলন। চলো, ওয়াটারমেলন বা তরমুজ রাখা আছে। একটা তরমুজের ওয়েট কত, 2 কেজি। ঠিক আছে, একটা তরমুজের ওয়েট 2 কেজি। তোমাকে যদি জিজ্ঞাসা করে যে নাম্বার অফ তরমুজ কত, কতগুলো তরমুজ রাখা আছে, তাহলে নাম্বার অফ ওয়াটার মেলন, তাহলে তুমি কি করবে, যে টোটাল কত ওয়েট আছে বাই একটা তরমুজের ওয়েট, তাই তো। তো এখানে কি করলাম, এখানে আমি সেটাই করলাম যে একটা ইলেকট্রনের কত আধান ভাগ, মানে টোটাল কত চার্জ আছে বা একটা ইলেকট্রনের কত চার্জ, সেটা দিয়ে ভাগ করে আমার নাম্বার অফ ইলেকট্রন বেরিয়ে গেল। তেমনি এখানে নাম্বার অফ তরমুজ বেরিয়ে যাবে, 5টা তরমুজ আছে। তো এটাই হচ্ছে কি লজিক, এটা হচ্ছে লজিক, মানে আমরা করি কি ফর্মুলার পিছনে দৌড়াই, বাট বেসিক অ্যাকচুয়ালি কি, বেসিকটা ধরা জরুরি। বেসিকটা ধরলে তুমি যদি একটুখানি আহ কঠিন কোশ্চেনও আসে, তাহলে ওই কোশ্চেনটাও তুমি বেসিকটাকে ধরে আরামসে নামিয়ে দিয়ে আসতে পারবে। ঠিক আছে, তো বেসিকটা ধরা বেশি জরুরি। যদি না বুঝতে পারো আবার রিপিট করে দেখতে পারো ওই জায়গাটা।
বেসিকটা ধরা অত্যন্ত জরুরি। তো এবার আসছি আমরা সেকেন্ড কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন কি বলছে, কোন বস্তুর আধান কি 8.0 ইন্টু 10⁻⁻18 কুলম্ব হওয়া সম্ভব? এবার সম্ভব অসম্ভবের দিকে কি আছে, 8.0 আধান কি বলেছে, 8.0 ইন্টু 10⁻⁻18 কুলম্ব, এটা হওয়া সম্ভব। এটা যদি হতে হয় তাহলে আমার এর মধ্যে নাম্বার অফ ইলেকট্রন যেটা, সেটা আমার ইন্টিজার আসতে হবে। ইন্টিজার যদি আসে তাহলে তো আরামসে হয়ে যাবে ভাই, তাই তো? তাহলে আমি এখানে এন এর ভ্যালু বার করবো, আবার কিউ বাই ই দিয়ে কিউ এর ভ্যালু এবার 8 ইন্টু 10⁻⁻18 বসাবো, আর এখানে আমি কি বসাবো, 1.6 ইন্টু 10⁻⁻19। ঠিক আছে, কুলম তো আবার কেটে যাবে, তো এটা 1.68 চলে যাবে 5 দিয়ে, আর এটা চলে যাবে 10⁻⁻1, তো এখানে চলে আসবে 80টা চলে আসবে। দেখো এন এর ভ্যালু একটা ইন্টিজার চলে এসছে মানে কি পসিবল। ঠিক আছে, এবার যদি ইন্টিজার না আসতো তাহলে এই চার্জটা পসিবল হতো না। যেমন এখানে একটা কোশ্চেন আছে যে এই যে কোনো বস্তুর 2.4 ইন্টু 10⁻⁻19 কুলম হওয়া কি সম্ভব, এটা আমি হোমওয়ার্ক দিতে চাই। হোমওয়ার্ক কোশ্চেন এটা তোমাদের, তোমরা অবশ্যই করে ট্রাই করবে, ভেরি ইজি কোশ্চেন। ঠিক আছে, অনেক ইজি। ঠিক আছে, তো একটি পরিবাহীতে +4.8 ইন্টু 10⁻⁻7 কুলম আধান আছে। এবার আমরা থার্ড কোশ্চেনটা করবো। তো থার্ড কোশ্চেনটা আমরা একটু করি। একটি পরিবাহীতে +4.8 ইন্টু 10⁻⁻7 কুলম আধান আছে, বস্তুটিতে কতগুলি ইলেকট্রনের ঘাটতি রয়েছে? মানে সেই নাম্বার অফ ইলেকট্রন বার করতে লাগবে, ঘাটতি মানে কি নাম্বার অফ ইলেকট্রনই বার করতে লাগবে। এত আধান আছে, কতগুলো ইলেকট্রনের ঘাটতি রয়েছে, মানে এত আধানে কতগুলো ইলেকট্রন রয়েছে সেটাই বার করতে লাগবে অ্যাকচুয়ালি। তো এটাও এন দিয়ে বের করতে লাগবে, তো এটাও তোমাদের অ্যাকচুয়ালি এইচডব্লিউ থাকবে। ঠিক আছে, এটাও তোমাদের এইচডব্লিউ থাকবে, তো হাইলাইট করে দিই এইচডব্লিউ। তো এবার হচ্ছে আমি 5 নম্বর কোশ্চেনটা একটু ঘুরানো আছে, জাস্ট আর কিছু নয়, এই টপিকটা তো ইম্পর্টেন্ট নয়, তো বেশি কোশ্চেন করার এখান দিয়ে দরকার নেই, বাট একটু ঘুরানো কোশ্চেন আছে। যে এবারে আলফা কণা দিয়ে দিয়েছে, তো কি হয়েছে, একটি বস্তুতে কি বলেছে 10⁻60 আলফা কণা যোগ করা হলো, মানে এন এর ভ্যালু বলে দিয়েছে। 5 নম্বর কোশ্চেনে আছি আমরা, এখানে এন এর ভ্যালু বলে দিয়েছে 10⁻6টা আলফা কণা। এটা মাথায় রাখবে, আলফা কণা মানে কি, দুটো প্রোটন বা দুটো ইলেকট্রন। ঠিক আছে, তার মানে কত, আর 2 ইন্টু 10⁻6 খানা ইলেকট্রন যোগ করে দিয়েছে। এবার 2 ইন্টু 6 খানা 10⁻6 খানা ইলেকট্রন যোগ করে দেওয়ার কি বলছে, এখানে তার আধান জিজ্ঞাসা করেছে নিশ্চয়ই, বস্তুটির মোট আধান কত। তো এন এর ভ্যালু বেরিয়ে গেছে, কিউ এর ভ্যালু আমি আরামসে বের করে নিতে পারবো না, 2 ইন্টু 10⁻6 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। তো এটা হয়ে যাচ্ছে 10⁻⁻13 হয়ে যাচ্ছে, আর এখানে হচ্ছে 2 ইন্টু 1.6 হচ্ছে কি 3.2 ইন্টু 10⁻⁻13 কুলম। এবার তোমরা বলবে যে চার্জটা তো পয়েন্টে এসছে, আরে ভাই চার্জ তো পয়েন্টে আসতে পারে, কিন্তু সেই চার্জ যেটা সেটা আমাদের একটা ইলেকট্রনের চার্জের ইন্টিজার মাল্টিপল হতে পারে। 5.5 কুলম আধান কিন্তু পসিবল, বাট 5.5 ই আধান, তার মানে ইলেকট্রন তো অংশে থাকতে পারে না, এই জন্যই বলা হচ্ছে যে 5.5 ই আধান আমাদের পসিবল নয়, বাট এটা আমাদের পসিবল হতে পারে। তো এই তো কোশ্চেন, আর কিছুই নেই কোশ্চেনে। 5 নম্বর কোশ্চেন, এটা 2 নম্বর কোশ্চেন ছিল, 3-4 হোমওয়ার্ক। ঠিক আছে, 3-4 হোমওয়ার্ক। এবার আমরা পড়বো মেথড অফ চার্জিং বা আহিতকরণের পদ্ধতি, মানে একটা বস্তুকে চার্জিং কিভাবে করা যায়। তো ঘর্ষণের দ্বারা আহিতকরণ খুব বেশি ইম্পর্টেন্ট না অ্যাকচুয়ালি, এগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ দিয়ে দেখতে গেলে এখন আমাদের যেগুলো এক্সামে ইম্পর্টেন্ট সেগুলো আমাদের বেশি করে পড়তে লাগবে। সো ঘর্ষণের দ্বারা আহিতকরণ,
দুটি উপযুক্ত বস্তুকে পরস্পরের সাথে ঘষলে এক বস্তু, এগুলো তোমরা পড়তে পারো। জাস্ট আমি বলবো এগুলো নিজে নিজে পড়ে নিও। জাস্ট এই যে এই একটা উদাহরণ জাস্ট মনে রেখো, কাচের দণ্ড আর রেশমের কাপড়, গ্লাস রড আর সিল্ক ক্লথ, আর কোনটা পজিটিভ আধান লাভ করে আর কোনটা নেগেটিভ আধান লাভ করে, ব্যাস এইটুকখানি জাস্ট মনে রেখো, ব্যাস ব্যাস। আর আর কিছু এখান দিয়ে বেশি করতে লাগবে না। তো এবার পরিবহনের দ্বারা আহিতকরণ, তো দেখে নাও চার্জিং বাই কন্ডাকশন বা টাচিং দুটো, এটা একটুখানি নিয়ে একটা স্লাইড নিয়ে পড়াতে হবে, বোঝাতে হবে। তো দেখো দুখানা কন্ডাক্টর, ধরে নাও দুখানা কন্ডাক্টরকে যখন আমি একটা তার দিয়ে আমি যুক্ত করব, ঠিক আছে, এবার ততক্ষণ এটার মধ্যে চার্জ ফ্লো হবে যতক্ষণ এটার যে পোটেনশিয়াল আছে সেটা সমান না হয়ে যায়, ঠিক আছে। এটা তোমরা এই এক্সাম্পল দিয়ে বুঝতে পারো, যে ধরো একটা বড় বালতি আছে, সেখান থেকে একটা নল দ্বারা আমি একটা ছোট জায়গায় জল ঢালছি। এখানে জল আছে, ঠিক আছে, এখানে জল আছে, এটা দিয়ে বোঝানো বেশি বেটার হবে। তো এখানে জল আছে, তো এখান দিয়ে এখানে জল প্রবাহিত হবে, ঠিক আছে, এখান দিয়ে এখানে জল প্রবাহিত হচ্ছে। তো কতক্ষণ প্রবাহিত হবে না, ততক্ষণ প্রবাহিত হবে যতক্ষণ না এই দুটোর ওয়াটার লেভেল সেম হয়ে যায়, ঠিক আছে, ওয়াটার লেভেল সেম হয়ে যায়, যতক্ষণ না এই দুটোর ওয়াটার লেভেল সেম হয়ে যায় ততক্ষণই প্রবাহিত হবে জল এখানে। তো এখানে কি আমরা বলতে পারি যে এই দুটোর চার্জ সেম হয়ে যাবে? এখানে আমি তোমাদের একটা কোশ্চেন দিচ্ছি, চার্জ দুটো সেম হবে না, কিন্তু এইটা মাথায় রেখো, এখানে অনেকে ভুল করে ফেলে, চার্জ দুটো সেম হবে না, নাও হতে পারে, মানে হতেও পারে আবার নাও হতে পারে, মে আর মে নট, হতেও পারে আবার নাও হতে পারে, ঠিক আছে। বাট সেখানে যদি যেমন এই এক্সাম্পলটা দিয়ে বোঝানো হবে সহজে, ধরে নাও এখানে জল আসলো, কিন্তু এই যে জল, এখানে যতটা জল ধরে আছে আর এর মধ্যে যতটা জল আছে এই দুটো কি সমান? অবশ্যই বলবো তুমি নাও ওয়াটার লেভেল সমান, কিন্তু যতটা জলের ভলিউম বা আয়তন সেটা তো সমান নয়। তো সরি, তো ওয়াটার লেভেল সমান, বাট যতটা ওয়াটারের ভলিউম বা জলের আয়তনটা সেটা তো সমান নয় দুটোর মধ্যে, তাই না? তো তেমনি এখানে পোটেনশিয়াল যতক্ষণ না সমান হবে ততক্ষণ চার্জের ফ্লো হবে, কিন্তু আধান এখানে সমান হতেও পারে বা নাও হতে পারে, ঠিক আছে। এটা মনে রাখো চার্জিং বাই কন্ডাকশন দিয়ে। আর চার্জিং বাই কন্ডাকশন দিয়ে একটা বিশেষ গুরুত্বপূর্ণ সত্য, বিশাল গুরুত্বপূর্ণ সত্য, ঠিক আছে। তো যদি আধানযুক্ত বস্তু যদি দেখতে হুবহু এক হয়, মানে আইডেন্টিক্যাল চার্জ হয়, মানে আধান সেম আধান হবে, তাহলে স্পর্শ করানোর পর উভয়ের মধ্যে সমান আধান বন্টিত হবে। এখানে আমি একটা কোশ্চেন করাতে চাইবো তোমাদের। তো ধরে নাও এখানে 5 কুলম আধান আছে, 6 কুলম আধান আছে, সরি, সেম আধান, আইডেন্টিক্যাল চার্জ, ঠিক আছে, আইডেন্টিক্যাল মানে সেম, আইডেন্টিক্যাল বলে দেবে কোশ্চেন, ঠিক আছে। সিক্স কুলম আধান এখানে, আর এখানে হচ্ছে গিয়ে এটা 0 কুলম, ঠিক আছে। তো এই দুটোকে আমি যখন টাচ করাবো, টাচ করানোর পরে এখানে আদান হয়ে যাবে 3 কুলম আর এখানে আদান হয়ে যাবে 3 কুলম, ঠিক আছে। মানে কি হবে, দুটোর অ্যাভারেজ আদান চলে আসবে, সমান আদান চলে আসবে দুটোর মধ্যে, ঠিক আছে। মানে দুটোর অ্যাভারেজ নিয়ে নিতে হবে। ধরো আমি এখানে দিয়েছি যে একটা কোশ্চেন দিচ্ছি, ঠিক আছে, একটুখানি তোমাদের লজিক চেক করার জন্য, কতটা বেসিক ডেভেলপ হয়েছে, বেসিক ডেভেলপমেন্ট চেক করার জন্য আমি তোমাদের এখানে একটা কোশ্চেন দিচ্ছি, যেটা হচ্ছে গিয়ে আমাদের এ একটা চার্জ, লাইক চার্জ সব, ঠিক আছে, মানে আইডেন্টিক্যাল চার্জ, বি একটা চার্জ, সি একটা চার্জ, ঠিক আছে, 10 কুলম, 4 কুলম, 2 কুলম, ঠিক আছে। কি করা হলো, প্রথমে এ কে বি এর সাথে ছোঁয়ানো হলো, তারপরে এ কে সি এর সাথে টাচ করানো হলো, ফাইনাল সবার আধান বলতে হবে। তো যখন আমি এ কে বি এর সাথে ছোঁয়াবো, প্রথমে এ আর বি কে আমি স্পর্শ করালাম, তো দুটোর মধ্যে চার্জ কত হয়ে গেল, 10 + 4/2,
7 কুলম করে চার্জ হয়ে গেল। এখন এর কাছে আমার 7 কুলম চার্জ আছে, বি এর কাছে ফাইনাল চার্জ হয়ে গেল 7 কুলম, কারণ বি এর আর চার্জ চেঞ্জ হতে পারবে না। এবার এবার আমি 7 কুলম এ আর 2 কুলম না, এটা 3 কুলম করে দিই, ঠিক আছে, 3 কুলম করে দিই। তো 3 কুলম সি, এদের আমি স্পর্শ করাবো, ঠিক আছে। এদের আমি স্পর্শ করানোর পর কি হবে, আমাদের দুটোর মধ্যে এ আর সি এর মধ্যে সমান চার্জ চলে আসবে। কতটা চার্জ চলে আসবে, 7 + 3/2 = 5 কুলম চার্জ চলে আসবে। তো এর ফাইনাল আধান হলো গিয়ে 5 কুলম, সি এর ফাইনাল আধান হলো গিয়ে 5 কুলম, ঠিক আছে, আর বি এর ফাইনাল আধান হচ্ছে গিয়ে 7 কুলম, ঠিক আছে। এবার এখানে এরকম ভাবে ঘুরিয়ে কোশ্চেনটা করতে পারে যে কার সবচেয়ে বেশি আধান হবে। এখানে আলাদা আলাদা অপশনে খেলতে পারে তোমাদের, ধরে নাও এরকম অপশন দিয়ে দিল চারটে, বি এর আধান ম্যাক্সিমাম, এরকম একটা অপশন দিতে পারে, বা আরেকটা অপশন নিয়ে খেলতে পারে এরকম যে, ধরো এরকম অপশন নিয়েও খেলতে পারে যে এ = সি less than b, charge of a = charge of b less than charge of b, charge of c less than charge of b। তো এরকম ভাবে এই দুটো অপশন নিয়েও খেলতে পারে। এগুলোর জন্য রেডি থাকতে হবে, কারণ এটা কি, এটা আমাদের অবজেক্টিভ পরীক্ষা, ঠিক আছে, অবজেক্টিভ পরীক্ষা। আমাদের কি, আমাদের থিওরি লাগবে, ডেফিনেশন লাগবে না, অবশ্যই ডেফিনেশন জানতে লাগবে একটা ইয়ে পর্যন্ত, বাট মুখস্থ করতে লাগবে না। নর্মাল ডেফিনেশনের যে বেসিকটাকে ধরবো, ওটা দিয়ে সমস্ত কোশ্চেন ওটা দিয়ে সলভ করব, ঠিক আছে। এটা হচ্ছে অবজেক্টিভের অ্যাপ্রোচ। কোশ্চেন যত প্র্যাকটিস করবে তত স্পিড বাড়বে। স্লাইডটা একটুখানি বেশি উপরে আনা হয়ে গেছে, ওয়েট, স্লাইডটা একটুখানি মুভ আপ, মুভ ডাউন, তো সেট করে নিই এখানে। এবার আসছি চার্জিং, এটা তো চার্জিং বা ইন্ডাকশন হয়ে গেল, চার্জিং বাই কন্ডাকশন এখানেও আছে, যে ইলেকট্রন শো হচ্ছে, যাই হোক। চার্জিং বাই ইন্ডাকশনে আসছি, যে আবেশের দ্বারা আহিতকরণ। আবেশ মানে কি, মানে কাছে আনার জন্য আহিতকরণ হবে। যেমন তুমি বলতে পারো সঙ্গ দোষ, অনেকে বলে না, বাবা মা বলে সঙ্গ দোষে পড়ে যাচ্ছে, যে যার সাথে মিশবে যেরকম হবে সেরকমই ব্যাপার অনেকটা, ঠিক আছে, রিয়েল লাইফের সাথে রিলেট করতে গেলে এরকম ভাবে রিলেট করতে পারো। তো কি করা হচ্ছে এখানে, স্পর্শ ছাড়াই পরিবাহিত আধানের পুনর্বিন্যাস ঘটে, ঠিক আছে। তো দেখে নাও একটা জিনিস, তো এ আর বি, এ বি নিউট্রাল আছে আপাতত, ঠিক আছে। এবার কি করা হলো, একটা পজিটিভ রডকে এর কাছে আনা হলো, তার মানে কি, এর মধ্যে ইলেকট্রনের যে স্ট্রাকচার আছে, ইলেকট্রন প্রোটন, ইলেকট্রন গুলো এইদিকে চলে আসবে বেশি কাছাকাছি, ঠিক আছে। এবার কি করা হলো, এই দুটোকে এইটাকে সরিয়ে নেওয়া হলো। তো কি হলো, দেখো এইদিকে তাহলে পজিটিভ থাকবে এর, এদিকে নেগেটিভ থাকবে, ঠিক আছে। মানে কি হলো অ্যাকচুয়ালি, এটা নেগেটিভ চার্জের ডেনসিটি বেশি, মানে নেগেটিভ চার্জটা চারিদিকে ঘিরে রয়েছে, কারণ পজিটিভটা নেগেটিভকে অ্যাট্রাক্ট করছে এদিকে আসার জন্য। আর বি কি হচ্ছে, বি এর পজিটিভ চার্জ গুলো, মানে পজিটিভ চার্জ গুলো চারিদিকে ঘিরে রয়েছে, কারণ এদিকে আবার এর এইদিকে পজিটিভ চার্জ, আবার বি এর এইদিকে নেগেটিভ চার্জ, তো পজিটিভ চার্জ এখানে ঘিরে রয়েছে। মানে কি হলো কি, অ্যাকচুয়ালি কি হলো, যে এখানে কিন্তু চার্জ চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। এখানে কি হচ্ছে, চার্জের স্ট্রাকচার বলতে গেলে, চার্জের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে চার্জের স্ট্রাকচার বলতে যে ইলেকট্রন আর প্রোটনের যে পজিশন সেগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। চার্জ কিন্তু কোনোদিনই চেঞ্জ হয় না, ঠিক আছে, বাট চার্জ আসে অ্যাকচুয়ালি এর মধ্যে। টোটাল নেগেটিভ চার্জ পুরোপুরি নেগেটিভ আসেনি, বাট নেগেটিভ গুলো বাইরে বেশি ছড়িয়ে আছে। যদি এর কাছে কোনো পজিটিভ চার্জ আনা হয় তাহলে এটা অ্যাট্রাক্ট করবে এখন, আর যদি বি এর কাছে কোনো পজিটিভ চার্জ আনা হয় এটা রিপেল করবে বা বিকর্ষণ করবে, কারণ আবেশের দ্বারা চার্জ তৈরি করা হয়েছে। তো দেখো, রিপালশন ইজ দ্য শিওর টেস্ট অফ ইলেকট্রিফিকেশন, মানে কি, বিকর্ষণই হলো আধানের নিশ্চিত প্রমাণ, আকর্ষণ নয়, ঠিক আছে। যে এটা দেখো, এটা কিন্তু নিউট্রাল ছিল, ঠিক আছে, একটা নিউট্রাল কন্ডাক্টর আর পরিবাহী, আর একটা হচ্ছে গিয়ে পরিবাহী কারা, যারা চার্জ পরিবহন করে, একদম সিম্পল ভাষা, কোনো ঘুরপেচ নেই এর মধ্যে।
তো দেখো, একটা নিউট্রাল কন্ডাক্টর আর একটা হচ্ছে গিয়ে একটা চার্জ আর একটা নিউট্রাল কন্ডাক্টর আর একটা হচ্ছে চার্জ কন্ডাক্টরের মধ্যে কিন্তু অ্যাট্রাকশন থাকতে পারে, আকর্ষণ থাকতে পারে, আকর্ষণ থাকতে পারে, কিন্তু বিকর্ষণ থাকতে পারে না। কিন্তু এই যে লাইনগুলো বলছি সেগুলো একটুখানি মাথায় রেখো, এগুলো স্টেটমেন্ট বেসড কোশ্চেন আসতেই পারে, ঠিক আছে? তো একটুখানি ডিপ অ্যানালাইসিস অ্যাকচুয়ালি। তাই জন্য এখানে বলা আছে যে রিপালশন ইজ দ্য বিকর্ষণ ইজ দ্য আধানের নিশ্চিত প্রমাণ, মানে দুটো আধান যদি থাকে তবেই আমাদের বিকর্ষণ হবে। কিন্তু কিন্তু একটা একটা আধান বা একটা নিউট্রাল কন্ডাক্টর থাকলেও এই ইলেকট্রন গুলো এখানে চলে আসতে পারে, আকর্ষণ হতে পারে, ঠিক আছে? তো এইটুখানি জেনে রাখা অ্যাকচুয়ালি। এটা অতটা ফিল পাবে না, কারণ ফিলের টপিক নয় এটা অতটা। তো এবার আসছি আমরা, কুলম্বের সূত্র এবং কুলম্বের বলের বৈশিষ্ট্য, যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক আজকের লেকচারে, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক কুলম্বের সূত্র। এখান থেকে শুরু হচ্ছে আমাদের আসল ফিজিক্সের যে আসল কোয়েশ্চেন গুলো, সেগুলো এখান থেকে শুরু হচ্ছে। চলো আসলে দেখা যাক কুলম্বের সূত্র আর কুলম্বের সূত্রের বৈশিষ্ট্য সমূহ। ঠিক আছে, দুটি স্থির বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল, ক্লাস 10 এর ডেফিনেশন তুমিও জানো, আমিও জানি, সবাই জানে, ঠিক আছে? যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক আর সমানুপাতিক কিসের হয়? আমাদের চার্জের গুণফলের সমানুপাতিক, ঠিক আছে? এবার আমরা একটুখানি কি নিয়ে অ্যানালাইসিস করবো, একটুখানি কে নিয়ে আমরা অ্যানালাইসিস করবো, কিন্তু এখন না, পরে করবো। কে মানে কি? কে এ হচ্ছে কি তড়িৎ বল Q1 Q2 আধানের পরিমাণ ইকুয়ালস টু Q1 Q2 বাই R স্কোয়ার। শূন্য স্থানে বায়ু মাধ্যমের জন্য কে ধ্রুবকের মান হলো গিয়ে, মানে কে এর মান হচ্ছে এসআই পদ্ধতিতে কে এর মান, ব্যাস। শূন্য, এটা কিন্তু শূন্যস্থান বা ভ্যাকিউমে আমাদের কুলম্ব ফোর্স, ঠিক আছে? এরপরে আমরা আস্তে আস্তে ওর মধ্যে মিডিয়াম, তেল, জল এগুলো ঢুকাবো, ঠিক আছে? সেখানে আমরা কুলম্বের ফোর্স দেখবো। তো শূন্য স্থানে পরম বিদ্যুৎ এপসাইলন নট, এপসাইলন নটের ভ্যালু এইটা, ঠিক আছে? এটা মনে না রাখলেও চলবে, এপসাইলন নটের ভ্যালু। কে এর জাস্ট এই ভ্যালুটা মনে রাখবে তাহলেও চলবে, ঠিক আছে? সিজিএস এ কে এর মান হয় হচ্ছে 1, ঠিক আছে? এটাও বলে রাখছি, সিজিএস এ কে এর মান হয় 1, ঠিক আছে? তো এবার আমরা বলের বৈশিষ্ট্য সমূহ, মানে এই বলের বৈশিষ্ট্য সমূহ জেনে নিই। তো এই যে এই দেখো, বলটা হয় কি লাইন জয়নিং ফোর্স হয়, ঠিক আছে? লাইন জয়নিং ফোর্স হয়। সরলরেখা বরাবর গিয়েছিল এই বল সর্বদা আধান দুটির কেন্দ্র সংযোগকারী সরলরেখা বরাবর কাজ করে, মানে এই যে ডটেড লাইনটা আছে উপরে, এখানে যে ডটেড লাইনটা আছে এটা বরাবর কাজ করবে, ঠিক আছে? কেন্দ্রীয় বল, এটা হচ্ছে কেন্দ্রীয় বল বা সেন্ট্রাল ফোর্স বা রেডিয়াল ফোর্স বলতে পারো। মানে কি? রেডিয়াসের অ্যালং লাগবে, মানে কি? এই যে এইদিকে এর অ্যালং ফোর্স লাগবে। রেডিয়াস মানে কি? ব্যাসার্ধের অ্যালং ফোর্স লাগবে, রেডিয়াল ফোর্স বলতে পারো, রেডিয়াল ফোর্স, রেডিয়াল ফোর্স বলতে পারো এটাকে তোমরা, ঠিক আছে? সংরক্ষণশীল বল, তড়িৎ বল একটি সংরক্ষণশীল বল, অর্থাৎ এই বল দ্বারা কৃতকার্য পথের উপর নির্ভর করে না। কনজারভেটিভ ফোর্স মানে কি? কৃতকার্য কোন পথে এই ফোর্স লাগছে এইটুকখানি জেনে রাখো, কনজারভেটিভ ফোর্স, ঠিক আছে? কোন পথ দ্বারা কৃতকার্য হয়েছে সেসব অত ইয়েতে যেতে লাগবে না, অত মানে এটা নিয়ে এক মিনিট, এটা আমি একটুখানি দাগ দিয়ে দিচ্ছি। অর্থাৎ পরেরটুকু দাগ দিয়ে দিচ্ছি আমি, যাতে এটা নিয়ে মাথা ঘামাতে লাগবে না বেশি। এটা ইম্পর্টেন্ট না পরীক্ষার জন্য অতটা, মানে পথের উপর ডিপেন্ড করে না অ্যাকচুয়ালি, ঠিক আছে? উভয় আধানের উপর সমান বল, এটা ওয়ার্ক ফর এনার্জিতে পড়ায়, সংরক্ষণশীল বল যেটা। তো উভয় আধানের উপর সমান বল তার মানে কি? আধান দুটির পরিমাণ যাই হোক না কেন তাদের উপর ক্রিয়াশীল বলের মান কিন্তু সমান ও বিপরীতমুখী হবে, ঠিক আছে? নিউটনের তৃতীয় গতিসূত্র মেনে চলে। মানে ধরে নাও 3 কুলম্ব আর 5 কুলম্বের মধ্যে যা বল লাগবে, 3 কুলম্ব আর 3 কুলম্বের মধ্যে তাই বল, মানে 3 কুলম্ব আর 3 কুলম্বের মধ্যে তাই বল লাগবে না, কিন্তু 3 কুলম্ব এই 3 কুলম্বের উপর যা বল লাগাবে, এবার এই 3 কুলম্ব এই 3 কুলম্বের উপর তাই বল লাগাবে, ঠিক আছে? এটা ধরো -5 কুলম্ব আর 3 কুলম্ব, তো অ্যাট্রাকশন ফোর্স লাগবে ধরো এ আর বি, ঠিক আছে? বি এর উপর যতটা অ্যাট্রাকশন ফোর্স লাগাবে, এ বি এর উপর ততটা অ্যাট্রাকশন ফোর্স লাগাবে, সেম ফোর্স লাগাবে। আর সেই ফোর্সের মান কত?
সেই ফোর্সের মান এই যে। আর এই এখানে আমি বলে দিচ্ছি, এখানে তুমি কিন্তু যখন করবে এটা হচ্ছে গিয়ে ম্যাগনিটিউডের সূত্র, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে এটায় Q1 Q2 এর মান বসাবে, মানে মান বসাবে আর ডাইরেকশনটা দেখিয়ে দেবে কোন দিকে ফোর্স লাগছে। যেমন এই যে এই দুটো প্লাস প্লাস আধান, বাইরের দিকে ফোর্স লাগছে দেখিয়ে দিলাম, আমি ডাইরেকশন বসিয়ে দিলাম। তো ভেক্টর কুলম্বের সূত্রে ভেক্টর রূপ জাস্ট ম্যাগনিটিউড লিখে দেবে আর তার সাথে একটা ডাইরেকশন ভেক্টর লিখে দেবে, কাম খাতাম। তো দেখো Q1 ডাইরেকশন ভেক্টরটা কি, ডাইরেকশন ভেক্টর হচ্ছে গিয়ে ইউনিট ভেক্টর, যেটা অ্যাকচুয়ালি যে ডাইরেকশন বোঝায়। তো একটা ভেক্টরকে সেই ভেক্টরের ম্যাগনিটিউড বা মান দিয়ে ডিভাইড করলেই ডাইরেকশন ভেক্টর বেরিয়ে যায়, ঠিক আছে। তো দেখে নাও, F ইকুয়ালস টু KQ1 Q2 বাই R স্কোয়ার, আর ক্যাপ লিখে দিতে হবে এখানে, ঠিক আছে। আর ক্যাপের মানটাও আমি এখানে বসিয়ে দিচ্ছি, আর ভেক্টর বাই আর ভেক্টর মডিউলাস। তো এইভাবেই কুলম্বের সূত্রের যে ভেক্টর রূপ সেটা শেষ হয়ে যাবে। অ্যাকচুয়ালি কোশ্চেন না করলে বোঝা যাবে না অ্যাকচুয়ালি কি। এটা হচ্ছে মান, এটা মান আর এটা ডাইরেকশন, ঠিক আছে, ভেক্টর ফর্মের রূপ। আর এখানে কি ভেক্টর ফর্মুলা রয়েছে চার্জেস উইথ সাইন নিতে হবে আমাদের। এখানে আমাদের চার্জেস উইথ সাইন নিতে হবে এবং ডাইরেকশন অফ আর ক্যাপ, মানে আর ভেক্টরের ডাইরেকশন কোন দিকে হবে। এখানে যে লাইনটা লেখা আছে এই লাইনটা বাস ফলো করবে, সমস্ত কোশ্চেন হয়ে যাবে। এবি সহজ সহজ কিছু, খুব বেশি কঠিন কোশ্চেন নেই। যার উপর ফোর্স ক্যালকুলেট করতে হবে তার দিকে হবে ডাইরেকশন, ঠিক আছে, ডাইরেকশন ভেক্টর। ধরে নাও বার করতে দিল যে অফ ফোর্স অফ Q1 অন Q2, ঠিক আছে, Q2 দিকে Q1 এর ফোর্স, তাহলে আর ভেক্টরের ডাইরেকশন এদিকে হবে, ঠিক আছে। কুলম্বস ল ভেক্টর ফর্মে জাস্ট একটা আর ক্যাপ আমি যোগ করতে হবে, ঠিক আছে, অ্যাকচুয়ালি আর কিছু নেই, জাস্ট একটা ডাইরেকশন যোগ করতে হবে, চার্জেস উইথ সাইন পুট করতে হবে, আর ভেক্টরের ডাইরেকশনটা একটুখানি খেয়াল রাখতে হবে, জাস্ট আর কিছুই নেই, ঠিক আছে। তো আধান বন্টন বা চার্জ ডিস্ট্রিবিউশন কি, প্রতি একক দৈর্ঘ্যে যত আধান আছে সেটাকে আমাদের ল্যামডা বলে, বা রৈখিক ঘনত্ব বলে, আধানের রৈখিক ঘনত্ব বলে। কিউ ইকুয়ালস টু ল্যামডা ডিএল, ডিকিউ ইকুয়ালস টু ল্যামডা ডিএল, ঠিক আছে। ল্যামডা ইকুয়ালস টু কি ডিকিউ বাই ডিএল, ঠিক আছে, এটা মনে রাখবে। ডিকিউ ইকুয়ালস টু এটা কি সিগমা ডিএ, আর ডিকিউ ইকুয়ালস টু রো ডিভি মানে কি আয়তন ভিত্তিক, মানে প্রতি একক আয়তনে যতগুলো আধান আছে, একক একক ক্ষেত্রফলে আধানের পরিমাণ হচ্ছে গিয়ে কি তরমাত্রিক ঘনত্ব আধানের, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি মনে রাখবো, ডিকিউ ইকুয়ালস টু ল্যামডা ডিএল ইকুয়ালস টু সিগমা ডিএ ইকুয়ালস টু রো ডিভি। জাস্ট এইটুকখানি মনে রাখলে আমাদের হয়ে যাবে, অ্যাকচুয়ালি এইটুকখানি মনে রাখার মতো এখানে, ঠিক আছে। আধান কি প্রতি একক দৈর্ঘ্যে আধান, যত আধান আছে তাকেই তার কি রৈখিক আধান ঘনত্ব বলে, সেরকম এখানে পড়ে নেবে তোমরা, খুব ইজি জিনিস, এটা কোনো সমস্যা নেই। তো এখানে আমরা একটুখানি ম্যাথামেটিক্যাল প্রবলেমসে চলে আসছি কুলম্বের সূত্র সম্পর্কে, ঠিক আছে। তো কুলম্বের সূত্র যে তিনখানা আর্টিকেল বললাম, বায়ু মাধ্যমে কুলম্বের সূত্র, ভেক্টর ফর্মে কুলম্বের সূত্র, ঠিক আছে, আর এই ল্যামডা, এগুলো এটা না দুখানা আর্টিকেল বললাম, এই দুখানা আর্টিকেল দিয়ে চারখানা কোশ্চেন, ঠিক আছে। তো দেখো একটা ভেক্টর রূপে আছে আর একটা কি আছে, আর একটা আমাদের নর্মাল আছে, ঠিক আছে। নর্মালি একটা একটা কোশ্চেন করবো, বেশি কোশ্চেন করবো না, কারণ এটা খুব বেশি হেভি টপিক না, খুব বেশি জটিল টপিক না, তোমরা ভালোভাবে পারবো, ঠিক আছে। বায়ু মাধ্যমে পরস্পরের থেকে 30 সেন্টিমিটার দূরে অবস্থিত দুটি আধানের পরিমাণ যথাক্রমে এত ও এত, ঠিক আছে। আধান দুটির মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল বের করো। কুলম্বে যেহেতু দেওয়া আছে সহজ হয়ে গেল আমাদের, 30 সেন্টিমিটার, আর দিয়েছে 30 সেন্টিমিটার, তো এটা আমাদের মিটার নিতে হবে অবশ্যই, 30/100 মিটার করে দেবো এটাকে আমরা, 3/10 মিটার, ঠিক আছে। Q1 আর Q2 ভ্যালু দিয়ে দিয়েছে, Q1 আর Q2 ভ্যালু দেওয়ার পর আমাদের ক্রিয়াশীল তড়িৎ বল বের করে নেবো আমরা, ঠিক আছে। F ইকুয়ালস টু ভেক্টর ফর্ম যেহেতু বলেনি তাই ম্যাগনিটিউড বসাবো,
কে এর মান বসাবো 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7। এটা কিন্তু মাইক্রো কুলম বগেরাতেও দিতে পারতো, ঠিক আছে, -7 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার -7 अपॉन 3/10। ঠিক আছে, তো এটা হিসাব করে যা আসবে তাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমি ক্যালকুলেশন করলে এখানে যদি আমি দেখি তাহলে 3 3 কাটে, এখানে 90 180, এখানে থাকে 10 টু দি পাওয়ার -5, 180 ইন্টু 10 টু দি পাওয়ার -5। আই থিঙ্ক ক্যালকুলেশন মিস্টেক হতে পারে, ঠিক আছে, মিস্টেক হবে না আশা করি। 18 ইন্টু 10 টু দি পাওয়ার -4 নিউটন এত ফোর্স লাগবে, ঠিক আছে। তো এই তো সহজ ইজি কোশ্চেন, ঠিক আছে। কি লেখা আছে? এটা লেখা সলিউশন। আচ্ছা, সলিউশন লিখে দিচ্ছি এখানে। তো এবার আসছি আমরা নেক্সট কোশ্চেনে। এখানে হচ্ছে দুটি বিন্দু আধান, এবার আমাদের ভেক্টর ফর্ম, ঠিক আছে। দুটি বিন্দু আধান এত ও এত মাইক্রোকুলম বলেছে, ঠিক আছে, মাইক্রোকুলম বলেছে। তো একটা আধান আছে 1 2, আচ্ছা, Q1 এর পজিশন আছে 1 2, কিউ Q2 এর পজিশন আছে 4 6, ঠিক আছে। এবার দেখো Q1 আধানের জন্য Q2 এর আধানের উপর প্রযুক্ত বল, মানে Q2 এর উপর বল বার করতে হবে, ঠিক আছে। যে লাইনটা বলছিলাম সেটা মনে করো, যে আর ভেক্টর ডাইরেকশন কোন দিকে হবে? Q2 এর দিকে। তার মানে আর ভেক্টরটা কি হবে বলো? মানে আর ভেক্টর মানে এখানে পয়েন্টে বলেছে, আর ভেক্টর না পয়েন্টে বলেছে অ্যাকচুয়ালি। আমি আই ক্যাপ জে ক্যাপ দিয়ে করবো। আচ্ছা, ধরো আই ক্যাপ জে ক্যাপ দিয়ে করছি। 4 minus 1 4 minus 1 I cap plus 6 minus 2 j cap, 3 I cap plus 4 j cap। এখানে আমি এটা ডাইরেকশনটা বসিয়ে নেবো, ঠিক আছে। ডাইরেকশন না, সরি, ম্যাগনিটিউডটা বের করে নেবো। আই ক্যাপ জে ক্যাপ থাকলে কি 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এর আমরা ম্যাগনিটিউডটা বেরিয়ে যাবে আরামসে। কত হবে? 5 হয়ে যাবে এটা ম্যাগনিটিউড, ঠিক আছে। তো এখানে আমি বাকি ক্যালকুলেশনটা করে নেবো, ঠিক আছে। ফোর্সটা বের করে নেবো, ফোর্স ভেক্টরটা লিখে নেবো 2 মাইক্রোকুলম, ঠিক আছে। 2 মাইক্রোকুলম মানে কি? এখানে কে ইন্টু, ক্যালকুলেশনটা নিজেরা করে নিও, ওখান দিয়ে ক্যালকুলেশনটা নিজেরা করে নিও। 2 মাইক্রোকুলম মানে কি 2 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার -6 কে Q1 Q2 বাই আর স্কোয়ার। না, এখানে দেখো আর কিউব ছিল, ঠিক আছে। দেখো এখানে দেখো এই সূত্রটা দেখো, আর ক্যাপ তো বসাতে হবে। আর ক্যাপ মানে কি? আর ভেক্টর বাই আর ভেক্টরের মড। তো এখানে এই সূত্রটা দিয়ে অঙ্ক করতে হবে, ঠিক আছে, এই সূত্রটা দিয়ে অঙ্ক করতে হবে। দেখো আর কিউব আছে এখানে, ওয়েট, এখানে হচ্ছে আর কিউব। আর কিউব মানে কি? এখানে আর এর মড, ঠিক আছে, আর এর মান মানে 5 এর কিউব ইন্টু ভেক্টরটা লিখে দিতে হবে, জাস্ট 3i প্লাস 4j। এবার ফোর্সের, এটা কি ফোর্সের ডাইরেকশন, ডাইরেকশন সহ ফোর্স বেরিয়ে যাবে, ঠিক আছে। প্লাস আর মাইনাস কি? এখানে দুটো প্লাস আছে তো প্লাস, এবারে এখানে যদি একটা মাইনাস থাকতো তো মাইনাসে বসাতে লাগতো, তাই না? চার্জেস উইথ সাইন পুট করবো এখানে আমি, ঠিক আছে। চার্জেস উইথ সাইন আসবে এই ভেক্টর ভেক্টর কোশ্চেনে। জাস্ট এইটুকখানি করার আছে, আর জাস্ট আর ভেক্টর ডাইরেকশন দেখতে হবে, আর ভেক্টর বের করতে হবে, এইটুকখানি তো জাস্ট করার আছে, এর থেকে কিছু করার নেই কিছু। চার্জেস উইথ সাইন পুট করতে হবে, ব্যাস খতম। এর মান পুট করে দেবো 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, এগুলো মিটার দেওয়া আছে। তো এবার আসছি আমরা একটুখানি সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম সম্পর্কিত প্রবলেমস, ঠিক আছে। ইকুইলিব্রিয়াম কি? ইকুইলিব্রিয়াম মানে আমার ইকুইলিব্রিয়াম যখনই আমি একটা কথা বলবো, ওয়েট একটুখানি এটা এটা সম্পর্কে একটু পড়ে নিতে হয়। এটা দিয়ে দুই রকমের কোশ্চেন হতে পারে, ঠিক আছে। এটা দিয়ে দু রকমের কোশ্চেন হতে পারে। প্রথম কোশ্চেন, দ্বিতীয় কোশ্চেনটা ইলেকট্রিক ফিল্ডে করা এখন অনেকে, বাট আমি এখানে ফোর্সেও করে দিতে পারবো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো ইকুইলিব্রিয়াম যদি কেউ বলে, ইকুইলিব্রিয়াম যদি কেউ বলে আমাদের ইকুইলিব্রিয়াম, ঠিক আছে, যদি কেউ বলে আমাদের ইকুইলিব্রিয়াম বলে, ইকুইলিব্রিয়াম যদি বলে কেউ, ইকুইলিব্রিয়াম মানে কি? নেট ফোর্স 0,
নেট ফোর্স মানে কি, ফোর্স যেহেতু একটা ভেক্টর, ফোর্সের ভেক্টর সাম, ঠিক আছে। ভেক্টর সাম জিরো, ইকুইলিব্রিয়াম বললেই কেউ এরকম ভাবে আমাদের চলতে হবে, মানে এরকম ভাবে করতে হবে জিনিসগুলো, ঠিক আছে। এইটার সাহায্য করতে হবে। চলো ইকুইলিব্রিয়ামের কোশ্চেন গুলো দেখা যাক। সো ইকুইলিব্রিয়ামের আমাদের দু রকমের কোশ্চেন হয়। যখন একটা সিঙ্গেল চার্জ আমাদের ইকুইলিব্রিয়ামে থাকে, জিজ্ঞাসা করে, তখন আমাদের দুটো লাইন মনে রাখতে হয়, ঠিক আছে। প্রথম হচ্ছে গিয়ে প্লাস মাইনাস এর মাঝে হবে না। আমি এটাকে ডিটেল অ্যানালাইসিস করেও দেখাতে পারি, বাট অনেকটা টাইম লেগে যাবে। আমি চাচ্ছি শর্ট টাইমের মধ্যে ক্রিস্প অ্যান্ড সুইট কনসেপ্ট দিতে, ঠিক আছে, যাতে তোমাদের সমস্ত কোশ্চেন হয়ে যায়। মাঝে হবে না, আর সবসময় কম ম্যাগনিটিউড এর চার্জ এর কাছে থাকবে। তো এই কোশ্চেনটায় আমরা আসি। প্রথম কোশ্চেন কি বলেছে, প্লাস 9 আর এই চার্জের মধ্যে, চার্জকে পরস্পর 16 সেন্টিমিটার দূরত্বে রাখা হলো। এটি এটি তৃতীয় আধান কিউকে আধান দুটির সংযোজক সরলরেখায় কোথায় স্থাপন করলে এটি কোনো বল অনুভব করবে না। অ্যান্সার আমরা সেন্টিমিটারই বার করছি, ধরে নাও। এবার কি বলেছে এখানে, প্লাস মাইনাস চার্জ থাকলে মাঝখানে রাখা যাবে না, কিন্তু প্লাস প্লাস সেম চার্জ থাকলে মাঝখানে রাখা যাবে, ঠিক আছে। বিপরীত চার্জ থাকলে মাঝখানে রাখা যাবে না। তো মাঝখানে মানে একদম মাঝে না, মাঝে কখন হবে, যখন দুই দিকে সমান চার্জ হবে তখন দুটো নেট ফোর্স জিরো হবে। যাই হোক, এতটা না, আমি ধরে নাও কম ম্যাগনিটিউডের কাছে বলেছি, কম ম্যাগনিটিউডের চার্জের কাছে বলেছি, আর বলেছি যে অপোজিট চার্জের মাঝে রাখা যাবে না, অপোজিট দুটো চার্জ থাকলে। তো কিন্তু এখানে অপোজিট দুটো চার্জ নিয়ে দু মাঝে রাখা যাবে, ঠিক আছে। আর কম ম্যাগনিটিউডের চার্জ, ঠিক আছে, কম ম্যাগনিটিউডের চার্জের কাছে মানে এখান থেকে এক্স দূরত্বে, আর টোটাল দূরত্ব কত, 16 সেন্টিমিটার বলেছে, তো 16 - x হয়ে গেল এটা, ঠিক আছে। 16 - x হয়ে গেল, কি করে হয়ে গেল, টোটাল 16 আছে, এখান থেকে এটা এক্স, এটা কত, ধরো এটা এটা ধরো 10 হলো, ঠিক আছে, তাহলে এটা 6, বাকি 6, তার মানে কি 16 - 10 6, এটা এক্স হলে এটা 16 - x হবে, ঠিক আছে। টোটালটা তো 16, -x প্লাস 16 মানে 16 - x, যাই হোক, এটা জাস্ট বোঝানোর জন্য আমি করলাম। তো দেখো আমাদের কি করতে হবে, কিউ এর উপর নেট ফোর্স জিরো করতে হবে। তার মানে কিউ এর উপর একটা ফোর্স লাগাচ্ছে, ই আমার এদিকে ফোর্স লাগাচ্ছে, আর আমাদের 9 এদিকে ফোর্স লাগাচ্ছে, তো 9, তো প্রথমে 9 জন্য ফোর্স, মানে দুদিকে ফোর্স সমান করতে হবে, দুদিকে ফোর্স সমান করলে কি হবে, ফোর্সের রেজাল্টেন্ট জিরো হয়ে যাবে, দুটো অপোজিট অপোজিট ডাইরেকশনে ইকুয়াল ফোর্স জিরো হয়ে যাবে, তাই তো। তো এখানে আমি প্রথমে করব কে, লিখবো আমি এখানে 9 কে ইন্টু 9 কিউ, ঠিক আছে, বাই 16 - x এর হোল স্কোয়ার ইকুয়ালস টু কে ইন্টু কিউ বাই এক্স স্কোয়ার। এর মধ্যে আমরা লিখতে পারি, আর লেখা থেকে বিগড়ে যাচ্ছে, এখানে কি হচ্ছে, লাইন টাইন তৈরি করছে কেন এখানে, ওয়েট, ডিলিট কে ইন্টু 9 কিউ বাই 16 - x এর স্কোয়ার। এদের মধ্যে যে দূরত্ব 9 আর কিউ চার্জের মধ্যে 16 - x এর হোল স্কোয়ার, 16 - x এর হোল স্কোয়ার ইকুয়ালস টু, দাগ দিলাম, কে ইন্টু কিউ বাই এক্স স্কোয়ার। এরকম ভাবে সলভ করে দেবে একদম। এই তিনটে কেটে যাচ্ছে, দেখে নাও, আর কাটছি না, যাই হোক, এই তিনটে কেটে যাচ্ছে, এখানে আমার এইটা, এই তিনটে কেটে যাচ্ছে, এখানে থাকছে কি আমাদের
9/16 মাইনাস এক্স এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 1/x²। তো দুই দিকে আন্ডার রুট করে নিই, আমি এখানে দুদিকে আন্ডার রুট করে নিই, তাই না, স্কোয়ার রুট করে নিই দুদিকে। তাহলে কি হবে 3/16 মাইনাস এক্স ইকুয়ালস টু 1/x²। ঠিক আছে, তো এক্স এর ভ্যালু আমার বেরিয়ে যাবে ইজিলি, এক্স এর ভ্যালু এখানে আমার বেরিয়ে যাবে ইজিলি। আই থিঙ্ক x² কেন, সরি এক্স হবে এটা। এক্স এর ভ্যালু আমার বেরিয়ে যাবে এখান দিয়ে 3x = 16 মাইনাস এক্স, 4x = 16, x = 4 সেন্টিমিটার। ঠিক আছে, x = 4 সেন্টিমিটার এখান দিয়ে বেরিয়ে যাবে। আই থিঙ্ক 3x 3 মাইনাস এক্স, ক্যালকুলেশনটা দেখে নিও। আই থিঙ্ক 4 সেন্টিমিটার বেরোবে এখান দিয়ে। তার মানে যদি বলে যে মানে কিউ কে দুটি সংযোগ সরলরেখাংশ কোথায় স্থাপন করলে মানে কি এই ই চার্জের থেকে 4 সেন্টিমিটার দূরত্ব বা 9 চার্জের থেকে 12 সেন্টিমিটার দূরত্বে রাখলে কিউ ইকুইলিব্রিয়ামে থাকবে। ঠিক আছে, কোনো ফোর্স লাগবে না, নেট ফোর্স দিতে হবে কিউ এর উপর। তার মানে কি ছোট চার্জটার কাছে রাখতে হবে সবসময়। এখান দিয়ে আমরা দেখে নিলাম, উপরে দেখে নিলাম। তো তো এবার আমি আসছি সেকেন্ড টাইপের কোশ্চেনে, যেখানে দুটি সমান মানের ধনাত্মক আধান কিউ কে পরস্পর থেকে ডি দূরত্বে বায়ুর মাধ্যমে রাখা হলো। এদের মধ্যবিন্দুতে একটি আধান কিউ রাখা হলো। কিউ এর মান কত হলে তিনটি সাম্যাবস্থায় থাকবে? আচ্ছা, দুটো কিউ চার্জ আছে, তাদের লাইন জয়েনিং এর মাঝে একটা ছোট কিউ চার্জ রাখা হলো। কিউ এর মান কত হলে তিনটি সাম্যাবস্থায় রাখবো? তিনটি সাম্যাবস্থায় রাখতে গেলে যে কোনো একখানা কিউ কি করবো, তিনটি সিস্টেমকে, এখানে আমি আবার আসছি থিওরি যেখানে লিখছিলাম আমি আরেকটা কেস। ঠিক আছে, যদি বলে সিস্টেমকে ইকুইলিব্রিয়ামে রাখতে হবে, যে কোনো একটি গিভেন চার্জ এর উপর এফ নেট ইকুয়ালস টু 0 করে দেবো, ব্যাস হয়ে গেল, খতম হয়ে গেল। তো আমি এখানে আসছি যে এই সমস্যাটা আসছি, তো যে কোনো একটি চার্জের উপর নেট ফোর্স, মানে এই চার্জের উপর ধরবো, নেট ফোর্স 0 করে দেবো, ব্যাস। দেখি, যেহেতু মাঝে আছে তো এইটা হচ্ছে r/2, টোটাল ডি ডিস্টেন্স বলেছে না আর ডিস্টেন্স বলেছে, ডি ডিস্টেন্স বলেছে, টোটাল ডিস্টেন্স ডি, তার মানে এই ডিস্টেন্সটা হচ্ছে d/2, এটা হচ্ছে d/2। ঠিক আছে, তো কে কিউ স্কোয়ার, দেখো এই চার্জটা আর এই চার্জটার জন্য লিখছি কে কিউ স্কোয়ার বাই টোটাল দূরত্ব কত ডি, ডি এর স্কোয়ার। ঠিক আছে, প্লাস দেখে নাও কে ছোট কিউ বড় কিউ, ছোট কিউ ইন্টু বড় কিউ বাই d/2 এর হোল স্কোয়ার। এটা আমরা হিসাব করবো। আরে আরে লাইনটা বারবার বহুত ডিস্টার্ব করছে, যাই হোক কেটে কুটে না যায় কিছু, এটা ইকুয়ালস টু 0 করে দেবো আমি। ঠিক আছে, এই চার্জের উপর আমি এফ নেট ইকুয়ালস টু 0 করে দিচ্ছি, বাস এইটুকখানি আমাদের কনসেপ্ট আছে। তো এবার আমরা এখান দিয়ে হিসাব করে নিচ্ছি যে d² কিউ কে কিউ 4 কে কিউ, এখানে d² কেটে গেল, ইকুয়ালস টু মাইনাস কে কিউ স্কোয়ার, বাস এইটুকখানি আছে আমাদের। আই থিঙ্ক হ্যাঁ, তো এখানে আমি ছোট কিউ এর মান বের করে নেবো, এখান দিয়ে একটা কিউ কেটে দেবো, কে কেটে দেবো, আর ছোট কিউ এর মান হবে মাইনাস বড় কিউ/4, আমাদের হয়ে গেল অ্যান্সার। এই মানের চার্জ রাখলে আমাদের পুরো সিস্টেমটা সাম্যাবস্থায় থাকবে যদি মাঝে রাখি। ঠিক আছে, এই যে সমস্ত সিস্টেম কি সাম্যাবস্থায় থাকবে, এটা তোমাদের এইচডব্লিউ থাকবে, এটা তোমাদের এইচডব্লিউ করবে। কারণ এইচডব্লিউটা আমি আরেকটা কঠিন কোশ্চেন নিয়েছি, কারণ নিজেরা যতক্ষণ না কঠিন কোশ্চেনে মাথা ঘামাবে ততক্ষণ না তোমাদের মানে অ্যাপ্রোচ ডেভেলপ হবে না। ঠিক আছে, অ্যাপ্রোচ লজিক ডেভেলপ হবে না, বেসিকটা স্ট্রং করতে হবে। ঠিক আছে, এই বেসিক একটা কোশ্চেন আছে, সেম কোশ্চেন, প্রশ্ন 4টা হচ্ছে 3-এর মতনই কোশ্চেন, প্লাস ফোর্স কুলাম আর ই দিয়ে আমাদের সলভ করবে। ঠিক আছে, যাই হোক
ওয়েট আ মিনিট, প্লাস 4 কুলম আর ই দিয়ে আমাদের সলভ করবো। ই না, 1 কুলম, 1 কুলম হবে, ঠিক আছে, এটা 1 কুলম হবে। যাই হোক, দেখো তো এবার প্রশ্ন দিয়ে হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে, আমি বলে দিচ্ছি, আমি হিন্টস দিয়ে দিচ্ছি এখানে, বাট তোমাদের হোমওয়ার্ক থাকবে প্রশ্ন দিয়ে, ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, কিন্তু আমি হিন্টস দিয়ে দিচ্ছি। এখানে কি বলা আছে দেখো, যদি এই দুটো আধানের মধ্যে, দুটো আধান আর দূরত্ব একটি তৃতীয় আধান কিউ কে তাদের মাঝে কোথায় স্থাপন করলে সম্পূর্ণ সংস্থাটি সাম্যাবস্থা থাকবে, সম্পূর্ণ সংস্থাটি সাম্যাবস্থা থাকবে মানে কোথায় স্থাপন করলে, ঠিক আছে, কিউ এর মান আর প্রকৃতি সম্পূর্ণ সংস্থাটি সাম্যাবস্থা থাকবে, মানে প্রথমে কিউ কে কোথায় স্থাপন করলে কিউ সাম্যাবস্থা থাকবে সেটা আমার মানে এই কোশ্চেনটা দিয়ে প্রথমে বার করতে হবে। প্রথমে কি করতে লাগবে, ডায়াগ্রাম বানাবে, কিউ আঁকবে এখানে মাঝখানে, কিউ এর পজিশন বের করবে, যে ধরো এই চার্জটার থেকে কিউ এতটা দূরে আছে, ঠিক আছে, এই চার্জটার থেকে কিউ এতটা দূরে আছে, তারপরে সেই দূরত্ব দিয়ে ধরে নাও বের করলে যে এর মান কিছু একটা x সেন্টিমিটার দূরত্বে আছে এই এপাশের চার্জটা দিয়ে। এবার এই সিস্টেমটাকে পুরো সাম্যাবস্থা করার জন্য কি করব, আর যে কোনো একটা চার্জ ধরবো, চার্জ ধরে এফ নেট 0 করে দেবো, প্লাস 4 কিউ আর কিউ চার্জ আছে, তো কিউব চার্জটাকে ধরবো, প্লাস কিউ চার্জটাকে ধরবো, ধরে আমি ওটার উপর এফ নেট 0 করে দেবো। মানে দুখানা কনসেপ্ট লাগবে, এটা হচ্ছে মিক্সড কোশ্চেন, এটা হচ্ছে গিয়ে মিক্সড কোশ্চেন, ঠিক আছে, ইজি আছে, বেশি হার্ড নেই, তো তোমরা করতে পারবে আশা করি, ইজি লাগলো। সলিউশন চাইলে তোমরা দেখি টেলিগ্রাম গ্রুপও খোলার চেষ্টা করবো আমি, টেলিগ্রাম গ্রুপ যেখানে তোমরা নিজেদের সলিউশন বগেরা পাঠাতে পারবে, ডাউট বগেরা জিজ্ঞাসা করতে পারবে, তাই না, ডাউট বগেরা থাকলে এমনি তো কমেন্ট সেকশনে তোমরা জানাতেই পারো। তো ইকুইলিব্রিয়াম সংক্রান্ত সমস্ত সমস্যা এখানে আমি সমাধান করে দিয়েছি, দু রকমের কোশ্চেন আসে ইকুইলিব্রিয়াম জেনারেল, ব্যাস দু রকমের কোশ্চেনই আমাদের সলভ হয়ে যায়। তো দেখো কোনো মাধ্যমের পরম ভেদনযোগ্যতা এইসব কি করা হলো, জাস্ট বোঝো, এইসব সংজ্ঞা টঙ্গা পড়ে লাভ নেই এত এখন। দুটো চার্জ সেম সিস্টেম আছে, আর দূরত্বে রয়েছে দুটো চার্জ, এই দুটো চার্জকে কি করা হলো, এবার কোনো মাধ্যমের মধ্যে নিয়ে দেওয়া হলো, ধরো জলের মধ্যে ফেলে দেওয়া হলো, এই চার্জগুলোকে, হতেই পারে, না হওয়ার কিছুই নেই, তাই না? এরকম ফেলে দেওয়া হলো ধরো, ঠিক আছে, দেখি কি হয় সেখানে। সেখানে কি হয়, জাস্ট কি হয়, যেটা আমাদের এপসাইলন নট ছিল ওটা আমাদের থাকে না, সেটা আমাদের কি হয়ে যায়, এপসাইলন হয়ে যায়, ঠিক আছে, পারমিটিভিটি হয়ে যায়, সেটা আমাদের এপসাইলন হয়ে যায়, ঠিক আছে। আর সেই দেখো আর একটা নতুন কে বেরিয়ে আসলো, যেটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে, এটাকে আমাদের পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে, কে কে, এই যে পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে, বা আপেক্ষিক ভেদনযোগ্যতা বলে, আপেক্ষিক এপসাইলন নট, ই এপসাইলন রিলেটিভ, এটাও বলে কে কে, ঠিক আছে। তো এটার মান কি, মাধ্যমের ভেদন ক্ষমতা বাই শূন্য মাধ্যমের ভেদন ক্ষমতা, ঠিক আছে, এপসাইলন আপন এপসাইলন নট। তো কি হবে এখানে নতুন, জাস্ট কে টা চেঞ্জ হয়ে যাবে অ্যাকচুয়ালি, মানে এপসাইলনটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, এফ ইন মিডিয়াম কি হবে, কে এর ভ্যালু 1/4 পাই এপসাইলন নট হয়, ওখানে লেখা ছিল আগে 4 পাই এপসাইলন নট হয়, কোথায় এপসাইলন নট হয় শূন্য মাধ্যমে, ভ্যাকিউমে, ঠিক আছে, ভ্যাকিউমে হয় কে এর মান শূন্য। দেখো এফ ভ্যাকিউম মানে শূন্য স্থানে বল কত, 1/4 পাই এপসাইলন নট কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, জাস্ট আমাদের এপসাইলন আর এপসাইলন নটের মধ্যে জাস্ট জানতে হবে, মাধ্যম পরিবর্তন হলে বলটা কি হয়ে যায়, এপসাইলন হয়ে যায়, ঠিক আছে, এপসাইলন হয়ে যায়, এপসাইলন নটটা জাস্ট এপসাইলন হয়ে যায়। এবার এপসাইলনের ভ্যালু আমি কি করে বের করবো, এই যে এপসাইলন হয়ে যায় কে এপসাইলন নট, ঠিক আছে, এপসাইলনের জায়গায় আমি কি করলাম, এফ ইন মিডিয়ামকে আমি কে এপসাইলন নট লিখে নিলাম। এবার এই যে পার্টটুকু, এই যে পার্টটুকু, এই পার্টটুকু কি আমাদের 1/4 পাই এপসাইলন নট কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, এটা আমাদের কি এফ ইন ভ্যাকিউম, ভ্যাকিউম বা শূন্যস্থানে বল বাই কে হয়ে গেল। এই যে তোমাদের এখান থেকে কি মনে রাখতে হবে, কোনো মাধ্যমের বল ইকুয়ালস টু শূন্যস্থানে যত বল থাকে বাই কে, বা পরাবৈদ্যুতিক ধ্রুবক, কে ওখানে কি পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, বৈদ্যুতিক ধ্রুবক, এখান থেকে কোশ্চেন আছে অ্যাজ ইউজুয়াল নিউমেরিক্যাল। দুটি আধানকে বায়ু মাধ্যমে একটি নির্দিষ্ট দূরত্বে রাখলে বায়ু মাধ্যমের ফোর্স 40 নিউটন,
কে এর মান 8, এটি তেলের মধ্যে ডুবানো হলে কত হবে? বায়ুর মাধ্যমে ফোর্স 40 বাই 8 করে দেবা, হয়ে গেল 5 5 নিউটন হয়ে যাবে, হয়ে গেল। নিচেরটা এইচডব্লিউ থাকবে। বিন্দু আধানের মধ্যে বায়ু মাধ্যমে বল ক্রিয়াশীল হয়, ঠিক আছে। কে এর মান কত হলে, কত পরাবৈদ্যুতিক ধ্রুবক যুক্ত মাধ্যমে রাখলে F/4 হয়ে যাবে। F/4 কি? ভেরি ইজি, এটা ভেরি ইজি ভাই। যাই হোক, এটা হচ্ছে কি এফ ইন মিডিয়াম, আর এফ হচ্ছে কি এফ হচ্ছে আমাদের এফ ইন ভ্যাকিউম, ফোর্স ইন ভ্যাকিউম। জাস্ট এইটুকখানি, এটা এটা অত কিছু নেই, জাস্ট এইটুকখানি। জাস্ট কি হবে, জাস্ট এপসাইলনটা বদলে যাবে। আর এপসাইলন, আর আমাদের কি বার করতে হবে তখন? এপসাইলন রিলেটিভ। রিলেটিভ কোনো কিছু বার করতে গেলে যে ভ্যাকিউম আছে তার উপরে আমাদের যে মাধ্যমের এপসাইলনটা, ব্যাস, মাধ্যমের এপসাইলন বাই ভ্যাকিউমে যে এপসাইলন, এপসাইলন নট, এপসাইলন আপন এপসাইলন নট, ওটাকে কে বলছে আমাদের? কে বা রিলেটিভ এপসাইলন, ঠিক আছে। তো এবার সুপার পজিশন প্রিন্সিপাল, তো এই এই জিনিসটা অনেকটাই জরুরি টপিক। আজকের লেকচারে দেখি সবচেয়ে জরুরি টপিক হচ্ছে এইটা, ঠিক আছে। তো এই টপিকটা আসছি আমি, সুপারপজিশন প্রিন্সিপাল। ধরি একটি সিস্টেমে n সংখ্যক বিন্দু আধান আছে, ঠিক আছে, n সংখ্যক বিন্দু আধান আছে। কি হবে? উপরিপাতের নীতি অনুযায়ী ভেক্টর সাম হবে, ঠিক আছে, ভেক্টর সাম হবে। টোটাল নেট ফোর্স হবে সমস্ত ফোর্সের ভেক্টর সাম, ঠিক আছে। লব্ধি বলের সূত্র কি? r ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab cos থিটা ফর ভেক্টরস, ঠিক আছে, ভেক্টরের লব্ধি বলের সূত্র। এখানে কটা কোয়েশ্চেন করি, আই থিঙ্ক কোয়েশ্চেন করলে তোমাদের একটু বেটার হবে। তো এখানে ধরো, এখানে একটা কিউ চার্জ, এখানে একটা কিউ চার্জ, এখানে একটা কিউ চার্জ। ফার্স্ট সলভিং এর জন্য কি করবে? ফার্স্ট সলভিং এর জন্য এটা একটু মুখস্থ করে নেবে অ্যাকচুয়ালি, যে দুটো বলের মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে কি, দুটো বলের মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে কি থিটা, ঠিক আছে। যদি দুটো সেম বলের মাঝখানে অ্যাঙ্গেল হয় 60 ডিগ্রি, তাহলে তার রেজাল্টেন্ট হয় √3f। 90 ডিগ্রি হলে √2f, 120 ডিগ্রি হলে √1f। মানে দুটো ভেক্টর, দুটো ভেক্টরের মধ্যে সেম ভেক্টর ফর ইকুয়াল ম্যাগনিটিউড ফোর্সেস। সেম ভেক্টরের মধ্যে সেম ভেক্টরের মধ্যে সেম ভেক্টর যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, √3f হবে তাদের রেজাল্টেন্ট, লব্ধি বল বা রেজাল্টেন্ট, ঠিক আছে। ধরে নাও যেকোনো একটা কিউবের উপর ফাইন নেট ফোর্স অফ এনি কিউ চার্জ, ঠিক আছে, এনি চার্জ কিউ। তো এখানে একটা স্কোয়ার দেওয়া থাকে, স্কোয়ার দেওয়া আছে, এখানে একটা বলতেই পারো। তো দেখো এই দূরত্বটা আমি কি করে দিচ্ছি? এ করে দিচ্ছি, এগুলো সব এ করে দিচ্ছি। এটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। তো এটা একটা স্কোয়ার ধরে নিচ্ছি আমি, যেহেতু স্কোয়ার, কিন্তু স্কোয়ারের মতো দেখতে লাগছে না, সেটা আলাদা ব্যাপার, বাট আমি স্কোয়ার ধরে নিচ্ছি। যাই হোক, তো তোমরা আমি উপরের কিউটার উপর ধরে নাও, বার করছি, ঠিক আছে। তো লাইন জয়েনিং ফোর্স লাগে কুলম্ব ফোর্স, সবসময় আমরা জানি। এই যে লাইন জয়েনিং দুটো ফোর্স লাগবে, এই পাশের কিউর জন্য আর এই পাশের কিউর জন্য। সো এই কিউ এর উপর এই পাশের কিউর জন্য কত লাগবে, কত ফোর্স লাগবে? কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, আর এটার জন্য লাগবে কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, সেম ফোর্স লাগছে। তো ফোর্সটাকে আমি এফ ধরে নিলাম, এফ ধরে নিই। তো তিনটে সমবাহু ত্রিভুজের প্রতিটা অ্যাঙ্গেল কত হয়? 60 ডিগ্রি, সমান হয় 60 ডিগ্রি। তাহলে এই পাশে বিপরীত কোণের যদি আমি কনসেপ্ট লাগাই, এটাও 60 ডিগ্রি হবে। তো এখানে দেখা যাচ্ছে দুটো এফ ভেক্টর 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। আসছি আমি এখানে। তো এটা রেজাল্টেন্ট কত হবে? f√3 হবে, f√3 হবে, ঠিক আছে, এটা রেজাল্টেন্ট। তো কিভাবে আসছে? এই সূত্রটা ফেলাও, এফ নেটের এই সূত্রটা ফেলাও, এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস 2 ইন্টু এফ ইন্টু এফ, এফ ইন্টু এফ মানে এফ স্কোয়ার কস থিটার জায়গায় 60 ডিগ্রি, মানে কস 60 ডিগ্রি হলো হাফ। দেখো √3f স্কোয়ার আসছে, √3f হয়ে যাচ্ছে। এই সূত্রটার দ্বারা তোমরা করতে পারবে দুটো চার্জের মধ্যে লব্ধি বল বার করতে গেলে। এবার এখানে যে কোনো একটা কিউবের উপর আমি ফোর্স বার করি, যেহেতু সেম চার্জ আছে তাহলে আমি এফ ধরে নিতে পারি একটা, যে কোনো একটা ফোর্সকে, ঠিক আছে। তো এখানে লাগছে ফোর্স কি, ধরো এই কিউটার উপর বার করছি, ঠিক আছে, আমি ডান দিকের কিউটার উপর। এটার জন্য ফোর্স লাগছে এরকম, এটার জন্য ফোর্স লাগছে এরকম,
ঠিক আছে, কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, তার মানে কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার থেকে আমি ধরে নিচ্ছি। ঠিক আছে, আর একটা ফোর্স কার জন্য লাগছে বাবু বলো? আর একটা ফোর্স লাগছে এর জন্য। ঠিক আছে, আর এর জন্য যে ফোর্স লাগছে তা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট আলাদা ফোর্সের জন্য। ঠিক আছে, এর জন্য এর লাইন জয়েনিং একটা ফোর্স লাগছে, এই যে এই ফোর্সটা এটা দৈর্ঘ্য কত? এটা দৈর্ঘ্য হয় এ রুট টু, যদি তোমরা না জেনে থাকো বলে দিলাম, এ রুট টু হয়। তো কি হবে? কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, এ রুট টু এর হোল স্কোয়ার মানে কি 2a স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, 2a স্কোয়ার হয়ে যাবে। এটা বুঝতে পারোনি? এ রুট টু এর হোল স্কোয়ার, নিচে তো হোল স্কোয়ার হয় ফোর্সের সূত্র যেটা আমরা পড়েছি, রুট টু এর স্কোয়ার টু আর 2a স্কোয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই দুটো রেজাল্টেন্ট কত হয় বলো? এই দুটো রেজাল্টেন্ট কত হয়? এই দুটো কত অ্যাঙ্গেল আছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সেম ফোর্স, রেজাল্টেন্ট রুট টু এফ। ঠিক আছে, তো এইটা প্লাস এটা কি, এটা 2a স্কোয়ার হয়ে যায়, তার মানে কি এটা f/2 হয়ে যাবে। এইটুকু ভ্যালু আমরা কি জানি? এইটুকু ভ্যালু আমরা ধরেছি এফ, যেহেতু সেম চার্জে ধরে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে এফ প্লাস, না f/2, সরি এটা f/2 হয়ে যাবে প্লাস এটা f/2 প্লাস রুট টু এফ। তো এফ কমন নিয়ে এখানে ওয়ান, ওয়ান প্লাস ওয়ান, রুট টু প্লাস 1/2 হয়ে যাবে। যাই হোক, তো এটা হচ্ছে কি আমাদের ডেফিনেট বেরিয়ে গেল। তো এই কোশ্চেন গুলো জাস্ট ওই ফর্মুলা লাগাতে হবে, জাস্ট খাতাম খাতাম, একদম কোনো ব্যাপারই নেই। ঠিক আছে, তো ধরে নাও এবার সার্কেল আছে একটা। ঠিক আছে, সার্কেলের তো এখানে একটা চার্জ 4q, এখানে একটা চার্জ 3q, এখানে একটা চার্জ q, এখানে একটা চার্জ 5q। ঠিক আছে, q এর উপর নেট, মাঝখানে একটা চার্জ রাখলাম আমি q। ঠিক আছে, তো q এর উপর নেট ফোর্স কত? এটা -3q ধরে নিচ্ছে। ঠিক আছে, আর এখানে কিন্তু আমি এই যে যখন এই সুপার পজিশনের অঙ্কগুলো করবো তখন আমি সাইন ইউজ করবো না, কারণ ডাইরেকশন আমি দেখিয়ে দিচ্ছি ফোর্সের আগে। ঠিক আছে, তো এই জন্য এখানে লাগবে কি 4f। এটাকে দেখো, আমি কে কিউ স্কোয়ার বাই, এটা আর ধরে নাও, এটার ব্যাসার্ধ ধরে নাও আর। ঠিক আছে, সবাই ব্যাসার্ধ বরাবর লাগছে, আর স্কোয়ার, এটাকে আমি ধরে নিচ্ছি এফ। ঠিক আছে, এবার এখানে কি হচ্ছে? কে কিউ ইন্টু 4q, কে কিউ ইন্টু 4q আপন আর স্কোয়ার। তো এটাকে আমি কি লিখতে পারি? এটাকে আমি 4f লিখতে পারি, 4 ইন্টু এফ। তো সেম এখানে ফোর্স লাগছে 4f, তো এইদিকে ফোর্স লাগছে 3f, উপরের দিকে উপরের দিকে ফোর্স কে লাগাচ্ছে? নিচের যে চার্জটা আছে 5f। ঠিক আছে, 5f, আর এখানে লাগছে আমার কত? যেমন এফ। এবার দেখো এবার কি হবে, উপরের সাথে নিচের ক্যান্সেল হয়ে যাবে, 5f মাইনাস এফ হয়ে যাবে। এটা যেহেতু অপোজিট ডাইরেকশনে ফোর্স আছে, অপোজিট ডাইরেকশন, এদিকে 5f আছে, এদিকে এফ আছে। ঠিক আছে, তো নেট ফোর্স কত হবে? নেট ফোর্স এদিকে হবে 4f। ঠিক আছে, তো আমি এখানে নেট ফোর্সটাই আলাদা করে বার করছি। উপরে হচ্ছে 4f, এখানে কত আমার ডান দিকে লাগছে এফ। ঠিক আছে, এটাকে অ্যাকচুয়ালি আমার ফোন না করে এটাকে আমি 6 করে দিই, বেটার হবে। এবার 3f হয়ে যাবে তাহলে এদিকে, তাই তো? আর 3f হয়ে গেল, 4f 3f রেজাল্টেন্ট বেরাবে, মাঝখান দিয়ে ফোর্সের রেজাল্টেন্ট বেরোবে, নেট ফোর্স এইটা বেরাবে। নেট ফোর্সের ভ্যালু কত হবে? বার করে নাও নেট ফোর্সের ভ্যালু কত হবে। এফ নেট ইকুয়ালস টু রুট ওভার 4f এর হোল স্কোয়ার প্লাস 3f এর হোল স্কোয়ার। ক্যালকুলেশন আমি তোমাদের দিয়ে একটু করতে পারি, প্লাস 4f 4f ইন্টু 3f ইন্টু cos 90 এর ভ্যালু কত? 0। তাহলে পুরোটা 0 হয়ে যাচ্ছে, টার্মটুকু 0 হয়ে যাচ্ছে পুরোটা। তো এটা আমার আসছে কত? 5f আসছে। এটাই আমার অ্যান্সার, 5f টাই আমার অ্যান্সার। ঠিক আছে, তো এবার আমি এখানে তিনটে চার্জ দিচ্ছি, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে 3q, 2q আর q। ঠিক আছে, ফাইন্ড f net on q, q এর উপর f net কত? ঠিক আছে, এটা আমাদের হোমওয়ার্ক থাকবে।
তোমাদের হোমওয়ার্ক কোশ্চেন থাকবে, ঠিক আছে? জাস্ট খেয়াল রাখবে কি করে, এই দূরত্বটা এ দিয়ে দিলাম, এই দূরত্বটাও এ দিয়ে দিলাম, ঠিক আছে? সেম দূরত্ব দিয়ে দিলাম দুটো সেম দূরত্ব দিয়ে দিলাম। তো দেখ দুটো সেম দূরত্ব দিয়ে দিলাম, তো কি হবে এখানে কেসটা কিছুটা এরকম গিয়ে দাঁড়াবে যে এটা আমাদের পিথাগোরাসের সূত্র অনুসারে বার করতে লাগবে, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? এটা এইগুলো তুমি করবে হোমওয়ার্ক, ঠিক আছে? তো এবার আমি একটা কনসেপ্ট শেখাচ্ছি। তো দেখো, চারিদিকে কিউ চার্জ আছে ধরে নাও, ঠিক আছে? মাঝখানে একটা কিউ চার্জ আছে। তো কিউর উপর নেট ফোর্স কত হবে দেখো, অপোজিট ডাইরেকশনে আছে, মাঝখানে কিউ চার্জ রাখছি, এটার উপর নেট ফোর্স বার করবো। নাও, এদিকে ফোর্স লাগবে এফ, এদিকে ফোর্স লাগবে এফ, এদিকে ফোর্স লাগবে এফ, এদিকে ফোর্স লাগবে এফ। কিউ এর উপর নেট ফোর্স 0 হবে। কেন 0 হবে? কারণ অপোজিটে আছে সবকটা ফোর্স, সেম ফোর্স, তাহলে রেজাল্টেন্ট 0 হবে, ঠিক আছে? এখানে একটা লাইন লেখাচ্ছি, ইকুয়াল ফোর্সেস at equal angle cancel out হয়ে যায়, ইকুয়াল ফোর্সেস ইকুয়াল অ্যাঙ্গেল। ধরো তিনটে ফোর্স আছে, কত অ্যাঙ্গেলে থাকলে তারা ক্যান্সেল আউট হয়ে যাবে? 360 বাই নাম্বার অফ ফোর্সেস। ইকুয়াল অ্যাঙ্গেল বার করতে গেলে নাম্বার অফ ফোর্সেস 360 বাই নাম্বার অফ ফোর্সেস, তার মানে তিনটে 360 ডিগ্রি বাই নাম্বার অফ ফোর্সেস, ঠিক আছে? তার মানে তিনটে চার্জ থাকলে, তিনটে চার্জ যদি 360 বাই নাম্বার করি, তিনটে ফোর্স যদি 120 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে প্রতিটা, তাহলে তিনটাকে ক্যান্সেল করে দেবে। চারটে থাকলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, ক্যান্সেল করে দেবে। এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই আছে। তো এবার আমি বলছি যে এবার আমি একটা চার্জ হাতিয়ে নিলাম, ঠিক আছে? আমি এখানে একটা কিউ চার্জ রেখেছি, আর এখানে আমি একটা কিউ চার্জ, এখানে আমি একটা কিউ চার্জ, এখানে আমি একটা কিউ চার্জ রেখেছি, ঠিক আছে? এবার দেখো কি হচ্ছে অ্যাকচুয়ালি, তুমি এটাকে ঠিক এরকম তো কল্পনা করতে পারো। তো দু রকমের পদ্ধতি আছে এটা করার। এবারে এটার উপর এফ নেট বার করতে লাগবে। তো হয় তুমি কি করবে, এদিকে এটার জন্য ফোর্স লাগবে, এদিকে এটার জন্য ফোর্স লাগবে, দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে। এটা আমরা দেখেছি, দুটো ফোর্স 180 ডিগ্রি অ্যাঙ্গেল থাকলে ক্যান্সেল আউট হয়ে যাবে, ইকুয়াল ফোর্সের ইকুয়াল অ্যাঙ্গেল ক্যান্সেল আউট ইচ আদার। তো এই একটা প্লাস চার্জের জন্য কি এদিকে লাগবে, ঠিক আছে? এদিকে ফোর্স লাগবে এফ, আর এই দূরত্বটা কত হবে? এইটা এ হলে এটা হবে এ বাই √2। তুমি ফোর্সের ভ্যালু নিজে বার করে নিতে পারবে। আমি জাস্ট কনসেপ্টটা শিখাচ্ছি, এটাকে তুমি আরেকভাবে অ্যাপ্রোচ করতে পারবে। এটাকে তুমি এইভাবে অ্যাপ্রোচ না করে এরকম ভাবে অ্যাপ্রোচ করতে পারবে, ঠিক আছে? সিমেট্রিক সিস্টেম অ্যাপ্রোচ বলে এটাকে। এ আছে ধরে নাও, ঠিক আছে? সিমেট্রিক সিস্টেম বানাতে গেলে কি করতে হবে? বাদিকের সিস্টেম, যেটা আমি বাদিকে করালাম, সেই সিস্টেমটা আমার রাখতে লাগবে। তো ধরুন এখানে একটা কিউ চার্জ আছে। তো এখানে কি করো, তুমি এই পয়েন্টে, সেম দূরত্বের পয়েন্টে তুমি প্লাস কিউ একটা আর মাইনাস কিউ একটা চার্জ ধরে নাও, ঠিক আছে? দেখো সিমেট্রিক সিস্টেম হয়ে গেল। তো এই চারটে প্লাস কিউ চার্জের জন্য নেট ফোর্স 0 হয়ে গেল। দেখো এখানে দেখেছি আমরা, চারটে প্লাস কিউ চার্জের জন্য নেট ফোর্স 0 হয়ে গেল। আর বাকি পড়ে থাকলো কি তাহলে? এই দুটো ফোর্স পড়ে থাকলো, মাইনাস কিউ চার্জ পড়ে থাকলো আর প্লাস কিউ চার্জ পড়ে থাকলো। দেখো এটা পয়েন্ট চার্জের, দুটো পয়েন্ট চার্জের মধ্যে ফোর্স এফ বের করে নিতেই পারবে তুমি ইজিলি। ঠিক আছে, দূরত্ব হবে বাই √2, বাস। তো এরকম ভাবে অ্যাপ্রোচ করতে হবে যে একটা প্লাস কিউ একটা মাইনাস কিউ চার্জ মেনে নেবো আমি, হতে পারে এটা সার্কেল হতে পারে, বা এটা একটা ইয়েতে হতে পারে, এটা একটা এর মধ্যে হতে পারে আমাদের। প্লাস কিউ আছে, এখানে কিছু নেই, এখানে একটা কিউ আছে, তো এখানে প্লাস কিউ একটা মাইনাস কিউ মেনে নেবে। ইকুয়াল ফোর্সেস ইকুয়াল অ্যাঙ্গেল ক্যান্সেল আউট ইচ আদার। পরে থাকছে কি মাইনাস কিউ আর এই কিউটা, ব্যাস। এদের মধ্যে ফোর্স বের করে নেবে, হয়ে গেল। অ্যাট্রাকটিভ নেচারের ফোর্স হবে, এদিকে ফোর্সটা কাজ করবে, ঠিক আছে? তো এই জাস্ট কনসেপ্ট গুলো, এগুলো কি এক্সট্রা কনসেপ্ট, জাস্ট একটুখানি মাথায় রাখার জন্য, কিন্তু ক্যালকুলেশনের টাইমটা বাড়ছে, ঠিক আছে? কনসেপ্টটা কি, এখানে দুটো দুটো স্টার দিয়ে কনসেপ্ট গুলো রেখেছি, সেই কনসেপ্ট গুলো মাথায় রাখতে হবে, স্টার কিছুই না।
একটা সিমেট্রিক সিস্টেম, এই দিনটা মাথায় রাখতে হবে, তার কিছুই না, ঠিক আছে। তো এবার আমি আসছি যে ইয়েতে, মানে আমাদের এখান দিয়ে ধরো আমাদের একটা এম মাসের একটা বল, ঠিক আছে, এম মাসের একটা এটার মাস এম, চার্জ কিউ, ঠিক আছে। এটা আমাদের এখানে পড়ছে, নিচের দিকে পড়ছে, ঠিক আছে। এখানে একটা কি আছে, এখানে একটা কিউ চার্জ আছে, এখানে একটা কিউ চার্জ রেখেছি আমি, মাইনাস কিউ চার্জ রেখেছি, ঠিক আছে। এটা নিচের দিকে পড়ছে। এদের মধ্যে ফোর্সের ভ্যালু কত হলে আমাদের এটা ফিক্স হয়ে যাবে, এটা এটা এক জায়গায় ফিক্স থাকবে। সবসময় ইনক্লাইনটা মাথায় রাখবো, ইনক্লাইনটা একদম বেসিক চেয়ে করবো আমরা, ঠিক আছে, একদম বেসিক চেয়ে করবো। সব রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে। চার্জটা মাইনাস দিয়ে চার্জ ওয়েট, দেখো এটা এফবিডি বানাচ্ছি। এফবিডি বানাতে পারলে সব 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 হয়ে যাবে, একদম কোনো চাপ নেই। এই প্লেনে আছে এটা, এখানে লাগছে এমজি, এই অ্যাঙ্গেলটা ধরে নাও থিটা, অ্যাঙ্গেলটা ধরে নাও থিটা, তাহলে এটা কত হলো 90 মাইনাস থিটা, 12 ক্লাস 12 এর স্টুডেন্ট এখানে জানবে 90 মাইনাস থিটা হবে। আবার এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা কত হবে, তাহলে থিটা হয়ে যাবে, ঠিক আছে, অ্যাঙ্গেলটা থিটা হয়ে যাবে। তাহলে এই কম্পোনেন্টটা কি হবে, এমজি কস থিটা, এটা আমরা জানি। এদিকে কম্পোনেন্টটা কি হবে, এমজি সাইন থিটা। এই ডাইরেকশনে, এই যে এমজি কস থিটা, এই যে ডাইরেকশন, এই ডাইরেকশনে কিন্তু বক্সটা মানে ব্লকটা চলছে না, সো এই ডাইরেকশনে ফোর্স ব্যালেন্স থাকবে। আর উপরে কি লাগবে, উপরে পারপেন্ডিকুলার টু দা প্লেন লাগবে নর্মাল, ঠিক আছে। এখানে কি আমার ইকুইলিব্রিয়ামে রাখতে হবে বক্সটাকে, ঠিক আছে। তাহলে এন ইকুয়ালস টু এমজি সাইন এমজি কস থিটা তো অবশ্যই হবে, কারণ এখানে কি হচ্ছে, উপর দিকে তো বলটা চলছে না, বুঝলে না, বলটা যেদিকে চলছে, যে অ্যাক্সিসে চলছে, সেই অ্যাক্সিসের ফোর্সটাকে আমার ইকুয়াল রাখতে হবে। আর এইদিকে কি ফোর্স লাগছে বলো, এদিকে আমার এবি লাগছে, কুলম কুলম ফোর্স লাগছে এদিকে, ঠিক আছে, অ্যাক্সিসে। তো এফ ইকুয়ালস টু এমজি সাইন থিটা করে দিতে হবে, ব্যাস। এরকম মানে এফবিডি মানে বেসিক থেকে সলভ করা যায়। আর যদি বলতে বক্সটা এদিকে এই অ্যাক্সেলারেশনে চলছে, এই অ্যাক্সেলারেশনে ব্লকটা চলছে, তাহলে কি হতো, চলছে মানে কি, যেদিকে অ্যাক্সেলারেশন আছে সেদিকে ফোর্স, যেদিকে অ্যাক্সেলারেশন নেই তার ফোর্সের মানে তার অপোজিট সাইডে ফোর্সের থেকে বেশি। তাহলে তখন কি হতো, যদি অ্যাক্সেলারেশন, যদি কিছু অ্যাক্সেলারেশন থাকতো, যদি কিছু অ্যাক্সেলারেশন থাকতো তাহলে কি হতো, এফই না সরি এমজি সাইন থিটা দিকে অ্যাক্সেলারেশন আছে, তো এখানে আমি যখন লিখতাম এটা তো থাকতোই, আর থাকতো কি এমজি সাইন থিটা মাইনাস এফই ইকুয়ালস টু মাসের ব্লক ইন্টু অ্যাক্সেলারেশন। এরমধ্যে আমরা বের করে নিতাম, দুটো ইকুয়েশন এর মধ্যে থাকতো, নর্মালের মান বেরিয়ে যেত, আরামসে হয়ে যেত। তো এই কেসটা কি আছে, এই কেসটা একটুখানি, এই কেসটা আসতে পারে, ইম্পর্টেন্ট আছে ধরে নাও পরীক্ষার জন্য। বেশ কোনো কিছু ঘুরছে অ্যাক্সিসে, একটা একটা চার্জ এটা ঘুরছে, ঠিক আছে, এটা একটা মাইনাস চার্জ আছে ধরে নাও, এটা একটা প্লাস চার্জ আছে ধরে নাও, ঠিক আছে। মাইনাস চার্জ, প্লাস চার্জটা মাইনাস চার্জের চারিদিকে একটা ফিক্সড অরবিটে ঘুরছে, ঠিক আছে। কি হচ্ছে, এদিকে আমার কি লাগছে, এদিকে আমার কুলম্বের ফোর্স লাগছে, এফি লাগছে, ঠিক আছে, প্লাস কিউ আর মাইনাস কিউ। আর এদিকে কি লাগছে আমার, এদিকে লাগছে আমার কি এমভি স্কোয়ার বাই আর, ঠিক আছে। বাইরের দিকে এমভি স্কোয়ার বাই আর আর লাগবে, ঠিক আছে, সেন্ট্রিফিউগাল ফোর্স। তো যখন আমার এটাকে এখানে ঘোরাতে গেলে কি করতে হবে, যদি বাইরের ফোর্স বেশি হয় তাহলে বাইরের দিকে বেরিয়ে যাবে না, বা ভিতরের ফোর্স বেশি হলে ভিতরের দিকে চলে আসবে না, তাই জন্য কি করতে হবে, এফ ইকুয়ালস টু এমভি স্কোয়ার বাই আর করে দিতে হবে, ঠিক আছে। এখানে যে আমার জিজ্ঞাসা করে স্পিডের ভ্যালু জিজ্ঞাসা করে, এফ এর ভ্যালু বার করে নি, কে কিউ স্কোয়ার বাই, যেহেতু ডাইরেকশন আমি প্রথমে কনসিডার করে নিয়েছি, আর স্কোয়ার, ভি স্কোয়ারের ভ্যালু উপরে ইন্টু আর হয়ে যাচ্ছে, নিচে এম হয়ে যাচ্ছে, ঠিক আছে, তো স্কোয়ার কেটে গেল, ভি স্কোয়ার ইকুয়ালস টু কে কিউ স্কোয়ার বাই এম, ঠিক আছে। ভি এর ভ্যালু এখানে আমার কি বেরিয়ে গেল,
ভি স্কোয়ার ইকুয়ালস টু কিউ স্কোয়ার বাই এম। আর এটাই তো আর কি, স্পিডের কথা জিজ্ঞাসা করতে পারে। যেখানে ইম্পর্টেন্ট কোনটা, এই যে এইটুকখানি, যে এফ ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর হবে যখন একটা বস্তু আরেকটা বস্তুর চারিদিকে ঘোরে। মুখস্থ করতে হবে না, জাস্ট বেসিক থেকে যাও। আমার ইচ্ছা তোমরা বেসিক থেকে যাও, বেসিকটাকে ধরো, বেসিকটাকে ধরতে পারলে ব্যাস। বেসিকটা কি, এখানে বেসিকটা হচ্ছে এফবিডি বানাও, ব্যাস হয়ে গেল, ফোর্সেস জানো কোন। তো এবার আমরা আসছি পিচ বল প্রবলেমে। তো লাস্ট কনসেপ্ট আজকে পিচ বল প্রবলেম। তো এটা একটুখানি দেখে নাও, জাস্ট মানে একটুখানি জাস্ট কি বেসিক দিয়ে যাবে একদম, আমরা এখানে বেসিক দিয়ে যাবো। আর একটা ফর্মুলা মনে করতে বলবো, যারা বেসিকটা বুঝতে পারবে তারা করবে না, ফর্মুলা মানে বেসিক, যে কোনো বেসিক দিয়ে গেলে কি হবে, কঠিন কোশ্চেন আসলেও আরামসে বেরিয়ে যাবে একদম। ফিজিক্সে কোশ্চেন সলভের অ্যাপ্রোচ হচ্ছে যে বেস্ট অ্যাপ্রোচ। তো আমি এখানে কি হচ্ছে, একটা রড দিয়ে আমি ঝুলিয়ে রেখেছি দুটো চার্জ, এম মাসের দুটো বল, তার মধ্যে কিউ চার্জ আছে সেম এল লেন্থের রড, ঠিক আছে। তো আমি এখানে পরের পেজে দেখাচ্ছি ঠিক করে। তো যা ব্ল্যাঙ্ক পেজ। তো এখানে আমি এরকম একটা সিস্টেম বানিয়ে রেখেছি, সিস্টেমটা বেশ হয়ে গেছে বানানো। এবার আমি কি করবো, এখানে আমার টেনশন লাগছে, আমি যে কোনো একটার উপর একটা কিউকে নিয়ে আমি এখানে রিসার্চ করবো, ঠিক আছে। তো এর এফবিডি বানাচ্ছি আমি এখানে, এফবিডি বানাচ্ছি। তো এদিকে লাগছে টেনশন, ঠিক আছে, দুটো সেম অ্যাঙ্গেলে আছে, ঠিক আছে, দুটো সেম থিটা অ্যাঙ্গেলে আছে। এর লেন্থের রড, টেনশন ফোর্স, এই অ্যাঙ্গেলটা থিটা হলে দুটো কম্পোনেন্ট লাগবে, ঠিক আছে, দুটো কম্পোনেন্ট লাগবে। তো এখানে টেনশনটা কি করবো, কম্পোনেন্টে ভাগ করবো, ঠিক আছে। এখন ভালো করে এফবিডিটা বানাই এখানে, ঠিক আছে। তো এখানে আমাদের আছে, এদিকে আমাদের টেনশন লাগছে, এখানে ছোট করে সিস্টেমটা বানাচ্ছি, মানে এটা আমার টেনশন লাগছে, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা আমার থিটা, এই একটা আমি যদি করি অ্যাঙ্গেলটা থিটা, একান্তর কোণ, ঠিক আছে। তাহলে উপরে কি হবে, থিটার সাথে যে কম্পোনেন্ট থাকে সেটা কি হয়, টি কস থিটা, আর এদিকে যে কম্পোনেন্টটা থাকবে সেটা হবে টি সাইন থিটা। তো এই দুটোকে আমার ইকুইলিব্রিয়ামের, সিস্টেমটাকে ইকুইলিব্রিয়ামে রাখতে হবে অ্যাকচুয়ালি। সিস্টেমটাকে ইকুইলিব্রিয়ামে রাখতে গেলে বাস কি করতে হবে, বাস সিস্টেমটাকে যদি আমার ইকুইলিব্রিয়াম অফ সাসপেন্ডেড চার্জেস ইন গ্র্যাভিটেশনাল অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে। তো আমার সিস্টেমটাকে ইকুইলিব্রিয়ামে রাখতে গেলে কি করতে হবে, উপর নিচে ফোর্স বরাবর করতে হবে, ঠিক আছে। তো এদিকে কি ফোর্স লাগছে, এফি লাগছে। এফি মানে কি, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, কুলম্বের বল লাগছে, কুলম্বের সূত্রে যে এফ লাগছে ওইটা, ওই এফটা লাগছে এদিকে। আর নিচে কি লাগছে, নর্মালি নিচে কি লাগে আমাদের, ওয়েট বাই এমজি। তো আমি এখানে উপর নিচে ফোর্স বরাবর করবো, টি কস থিটা ইকুয়ালস টু এমজি টি সাইন থিটা ইকুয়ালস টু এফি। এই হচ্ছে জাস্ট আমাদের পিচ বল প্রবলেম খতম, ঠিক আছে। এফবিডি বানাও খতম করো, এফবিডি বানাও খতম করো, বেসিক লাগাও, বেসিক দিয়ে সমস্ত কোশ্চেন হয়ে যাবে, ঠিক আছে। প্র্যাকটিস শিটে কিছু কোশ্চেন পাবে, দেখো প্র্যাকটিস শিটে কিছু কোশ্চেন পাবে, খতম হয়ে যাবে, ঠিক আছে। এখানে আমি ট্যান থিটা বের করতে গেলে কি করবো বলো, ট্যান থিটা বের করতে গেলে কি করবো বলো, টেনশনও বের করতে দিতে পারে, আর ট্যান থিটা বের করতে দিতে পারে। ট্যান থিটা বের করতে গেলে কি করবো, টি সাইন থিটা, এটাকে ধরে নিই 1 নম্বর ইকুয়েশন, এটাকে ধরে নিই 2 নম্বর ইকুয়েশন, ঠিক আছে। ট্যান থিটা বের করতে গেলে আমাদের হবে এফি বাই এমজি, ঠিক আছে, এফি বাই এমজি। তো এটা কিভাবে আসবে, 1/2, 1/2 করে সাইন থিটা বাই কস থিটা, টি কেটে যাবে, সাইন থিটা বাই কস থিটা আসবে, সেটা এফ বাই এমজি আসবে। তো এটা একটা ফর্মুলা, এই ফর্মুলাটা সবাই মুখস্থ করতে পারলে, মুখস্থ করলে করো, না করলে কোনো ব্যাপার না। যদি তুমি বেসিক জানো ব্যাস, কিচ্ছু লাগবে না বেসিক জানলে। আমি একটা কথা বলছি, বেসিকটাকে ধরো, জাস্ট এই দুখানি বড়, দেখো তোমার থিওরিরও অত প্রবলেম থাকবে না, আলাদা আলাদা ফর্মুলা মুখস্থ করার অত প্রবলেম থাকবে না, কিছু প্রবলেম থাকবে না, জাস্ট বেসিকটাকে ধরো, ঠিক আছে। এবার টেনশনের ভ্যালু বার করতে গেলে কি করতে হবে, দেখো টেনশনের ভ্যালু বার করতে গেলে কি করতে হবে, যদি আমি 1² + 2² করে দিই, আমি টেনশনের ভ্যালু বেরোবে না, কারণ টি সাইন স্কোয়ার থিটা, টি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, টি স্কোয়ার কস স্কোয়ার থিটা, তাহলে কি হবে, টি স্কোয়ার কমন আসবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হবে। তো এটা কি হবে, এমজি স্কোয়ার প্লাস এফি স্কোয়ার, ব্যাস। তো এরভাবে তোমরা করতে পারবে, টি এর ভ্যালু বের করতে পারবে, হেভি ইজি, নট হেভি ইজি। কখন, যখন তুমি বেসিকটাকে ধরবে। আমার এখন একই কথা, তো আজকের পড়াটা এখানে শেষ করবো, কিন্তু আমার একটাই কথা, যে বেসিকটাকে ধরো, বেসিকটাকে ধরো। প্র্যাকটিস শিটে কিছু কোশ্চেন থাকবে, সেই প্র্যাকটিস শিটের কোশ্চেনগুলো অবশ্যই করে সলভ করবে, এই কনসেপ্টগুলোর উপরই বেস করে কোশ্চেন থাকবে, অনেকগুলো কোশ্চেন থাকবে এই কনসেপ্টগুলোর উপর বেস করে। আর লেকচারটা কেমন লাগলো সেটা তুমি কমেন্টসে জানাবে, ঠিক আছে, কারণ ফিডব্যাকটা জরুরি, পাওয়া ফিডব্যাকটা পেলে পরের লেকচারে আরো কি কি ইমপ্রুভমেন্ট দরকার, কি কি ডাউট আছে তোমাদের, সবকিছু
নিয়ে একটুখানি একটা সিরিজটা চালু করা হয়েছে, যাতে স্টুডেন্টদের মানে আলাদা কোথাও যেতে না হয়। মানে এখান দিয়ে যদি তুমি ফিজিক্সটা পড়ো, এই সিরিজটাকে তুমি ভালো করে ফলো করে নাও, এখানে প্র্যাকটিস শিট গুলো থেকেই কোশ্চেন লাগাও। আমি আশা করি তুমি 35 এর মধ্যে বেশি না হলেও 30 পর্যন্ত তুমি যেতে পারবে। ঠিক আছে, 30 পর্যন্ত তুমি আরামসে যেতে পারবে। বাস এইটুকখানি মাথায় রাখো, একটু ভরসা রাখো, কন্টেন্টের উপর ভরসা রাখো। জাস্ট সেরকম কোনো খুব বেশি কোশ্চেন তো এখানে করাতে পারছি না। তো একটা চ্যাপ্টার শেষ হওয়ার পর হয়তো আমি কোশ্চেনের সিরিজ বা কিছু একটা নিয়ে নেবো। আর কারোর কাছে রায়ান মার্টিনের যদি কোশ্চেন ব্যাংকের কোশ্চেন থাকে, সেগুলো আমি ইনস্টাগ্রাম আইডি দিয়ে দেবো, ওখানে আমাকে ছবি তুলে একটুখানি পিডিএফ করে যদি পাঠানো হয় খুব বেটার হবে। আমি তোমার কোশ্চেন নিতে সুবিধা হবে, কোশ্চেন পিক করতে সুবিধা হবে সিলেবাসের উপর। ঠিক আছে, তো দেখো জাস্ট এইটুকখানি আজকে বলার। প্র্যাকটিসটা অবশ্যই করে করবে, আর হোমওয়ার্ক গুলো অবশ্যই করে করবে। বেশি ইম্পর্টেন্ট কিন্তু দুটো জিনিস, বোঝা আর এই হোমওয়ার্ক করা। ঠিক আছে, তো আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ লেকচারটা তুমি যদি এই পর্যন্ত দেখে থাকো। আর একটা কথা, যে ধরো এই ট্যালেন্ট আছে, ওর ট্যালেন্ট আছে, তুমি বললো এই স্টুডেন্ট এইভাবে কোনো এর অনেক ট্যালেন্ট আছে। একটা জিনিস, হার্ড ওয়ার্ক বিটস ট্যালেন্ট। ঠিক আছে, খাটতে থাকো, খাটনি করতে থাকো, একদম ইজিলি বেরিয়ে যাবে। আমার হিসাবে তুমি তোমাদের এখানে স্টুডেন্ট যারা দেখবে তারা সবাই 35-এ মিনিমাম 30+ পেতেই পারবে এই 2 মাসে। এই 2 মাসেই কথাই বলছি আমি, 2 মাসেই তুমি পেতে পারবে। কি করে পেতে পারবে? সঠিক পড়াশোনা, মানে প্ল্যানিং এর সাথে সাথে আমার জিনিসগুলো এক্সিকিউট করতে হবে। ঠিক আছে, তো সেগুলো করলেই তোমার হয়ে যাবে আশা করি। সো আজকের লেকচারটা আমি এই পর্যন্তই রাখছি। তো নেক্সট লেকচারে আমরা পড়বো, দেখা যাক পোটেনশিয়াল বগেরা পড়বো নেক্সট লেকচারে। আর প্র্যাকটিস শিটটা অবশ্যই করে আসবে। ঠিক আছে, প্র্যাকটিস শিটটা সলিউশনও হয়তো আমি হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে পেয়ে যাবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, আজকের লেকচারটা এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে নেক্সট লেকচারে। ততক্ষণ হার্ড ওয়ার্ক করতে থাকো। বাই বাই।